আপনারা জানেন তো আমার বড় আপু কত ভালো লাগে, তাই রাস্তাঘাটে বনে বাজারে যেখানে যাই সেখানেই বড় আপু খুঁজি আর পেলে সুন্দর করে পটানোর চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাই। ওই ফাটা কপাল থাকলে কি আর গার্লফ্রেন্ড থাকবে কপালে? জীবনটা লবণ ছাড়া তরকারির মতো হয়ে আছে। শালার জীবনে ছোট থাকতে দেখেছি বড়রা প্রেম করে, আর এখন বড় হয়ে দেখছি ছোটরা প্রেম করছে। বাসা থেকে পারমিশন আছে প্রেম করার, কিন্তু কপালে গার্লফ্রেন্ড নাই। না থাকলে কি আর করার, পড়ানোর চেষ্টা তো আর কম করি না। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে ছুটি আছে, তাই বন্ধুরা মিলে প্ল্যান করেছি কক্সবাজার ঘুরতে যাব। প্রথম প্রথম 10-12 জন হলেও দিন দিন কমে 3 জনে এসেছি। বুঝেন তো বিষয়টা, প্রতিটা বন্ধু মহলে এমন অবস্থা। সে যাই হোক, রাতে ভাবছি রওনা দিব, তাই ব্যাগ গোছাচ্ছি। তখন আম্মু এলো, এসে বলল, ওখানে কতদিন থাকবি? 3 দিন থাকবো, তারপর বাসায় ব্যাগ। আচ্ছা, মলমটা নিয়ে যাস। দেখা গেল আবারও কতগুলো মেয়ের হাতের থাপ্পড় খেয়েছিস, ঠিক নয়? তুমিও মজা নিতে ছাড়ছো না। শালা, জীবনটাই বেদনা। যখন থেকে থাপ্পড় খাওয়ার বিষয়টা আম্মুর কাছে বন্ধুরা বলেছে, তখন থেকেই এমনভাবে আম্মু মজা নেই। নিয়ে আসবো নাকি? রেগে আম্মুর দিকে তাকালাম। আমি কিন্তু এবার গাড়িতে শুরু করব। যাও এখান থেকে। ভাবি, তুমি আমার আম্মু না অন্য কিছু? একটা মেয়ে খুঁজে বিয়ে দিলে তো পারো। তোর বয়স কত হলো রে যে বিয়ে করবি? আমার থেকে ছোট ছোটগুলো বিয়ে করে নিচ্ছে, আর বয়স জিজ্ঞেস করতে আসছো? আচ্ছা, আদেও আমি তোমার ছেলে তো? আমার মাঝে মধ্যে কেমন সন্দেহ হয়। না, তুই আমার ছেলে হতে যাবি কেন? তোকে তো রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়ে আসছি। আমার তো সেটাই মনে হয়। আমার সাথে এমনভাবে কথা বলতে বলতে ব্যাগ প্যাক করলাম। তারপর ব্যাগ প্যাক হতেই বাইরে এলাম। তারপর ছোট বোনের কাছে গিয়ে টিভি রিমোট কেড়ে নিয়ে গোপাল ভাঁড় দেখতে লাগলাম। নীলা হচ্ছে আমার ছোট বোন, আর আমাকে তো চিনেন। নতুন করে পরিচয় কি দিব? আমি আমার নাম বলতে বলতে আর আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। আর সাথে থাকেন, একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেব। সে সে যাই বলেন, গোপাল ভাঁড় দেখার মজাই আলাদা, বিশেষ করে খাবার খাওয়ার সময়। বাস্তবে কোনো ছোট বা বড় বোন নেই, ছোট একটা ভাই আছে, গল্প সাজানোর জন্য দেওয়া আর কি। সে যাই হোক, নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কুত্তা, তুই রিমোট দিবি? যা ভাগ এখান থেকে। নীলা এসে আমার কাছ থেকে রিমোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যদি রিমোট ভাঙে তাহলে তোদের দুজনের পিঠের হাড় ভাঙবে। এই কুত্তাকে তাহলে রিমোট দিতে বলো। দেখছে দেখুক না, আর কিছুক্ষণ পরে তো চলে যাবে, তখন না হয় দেখিস। নীলু শোন না, এক গ্লাস পানি এনে দে না। পারবো না, এত পিপাসা পেলে গিয়ে খেয়ে আয়। যা না, পানি নিয়ে আয়। বলছি না পারবো না। ঠিক আছে, সমস্যা নাই। আমিও তাহলে ঝিনুকের কিছু নিয়ে আসতে পারবো না। কে বলেছে পানি আনতে পারবো না? আমি এক্ষুনি নিয়ে আসছি। আর কি লাগবে ভাইজান আপনার? আপনার খেদমতে আল্লাহর এই বান্দি হাজির। যা, পারলে নুডলস বানিয়ে নিয়ে আয়, খেতে ইচ্ছে করছে অনেক। আমার কথা শুনে নীলা চলে গেল। আমি মনে মনে হাসলাম। নীলা একটু পরে নুডলস বানিয়ে নিয়ে এলো, তারপর পানি দিয়ে গেল। নীলা পাশে বসতেই ওর পায়ের উপর পা তুলে বললাম, নে, এবার পা টিপে দে। নীলা আমার পা সরিয়ে দিয়ে বলল, আমাকে কি তোর চাকর পেয়েছিস? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমারই টাকা বাঁচবে। আমার কথা শুনে নীলা ওর কোলের উপর পা দুটো নিয়ে টিপতে শুরু করলো। আহ, শান্তি শান্তি। তারপর নুডলস খেতে শুরু করলাম। আর নীলা পা টিপছে। আপুকে দেখে তাড়াতাড়ি পা নামিয়ে নিয়ে ভদ্র ছেলের মতো নুডলস খেতে থাকলাম। কি রে কুত্তা, পা সরিয়ে নিলি যে? আর পা টিপিয়ে নিবি না? পাগলের পেট খারাপ নাকি? থাক বোন, অত খেদমত লাগবে না। আসলে মোর বাপকে দেখে অনেক ভয় পাই, তবে অতটাও না। খাওয়া শেষ করে পানি খেয়ে নিলাম। তারপর আব্বুকে বললাম, আব্বু, টাকা দেন, 2000 মতো। 12,000 টাকা দিয়েছি না, তাহলে আর টাকা কি হবে? আর টাকা দিতে পারবো না। আপনার মেয়ে তো ঝিনুকের মালা, তারপর আরও সব জিনিস নিবে, এতে আমি কি করতে পারি? দিয়ে দেন, না হলে থাক, লাগবে না। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। ঠিক আছে। তারপর রুমে চলে এলাম।
তারপর কিছুক্ষণ ফ্রি ফায়ার গেম খেলে নামাজ পড়ার জন্য গেলাম। নামাজ থেকে এসে তৈরি হয়ে নিলাম। রাত ৮টার দিকে বাসা থেকে রওনা দিব। এখন বাজে সন্ধ্যা ৬টা। রেডি হয়ে রাকিবকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কি রে শালা, ফোন রিসিভ করতে কতক্ষণ লাগে? বাইরে ছিলাম আর রুমে ফোন ছিল। তোর কি রেডি হওয়া হয়েছে? আর রকির খবর কি, কথা হয়েছে? না রে, কথা হয়নি। আচ্ছা, সব কিছু রেডি করে নে, তারপর রকির সাথে কথা বলছি। আচ্ছা, তুই রেডি হয়ে ৭টার দিকে চলে আয়। এখান থেকে আবার ১ ঘন্টা লাগবে বাস স্ট্যান্ড যেতে। তারপর ফোন কেটে দিয়ে রকিকে ফোন দিলাম। তারপর ফোন কেটে দিয়ে রকির সাথে কথা বলে বসে থাকলাম। তারপর ঘন্টাখানেক পর বেরিয়ে গেলাম। তারপর ঘন্টাখানেক পরে বেরিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। তারপর ৮টা বাজতেই বাস আসতেই উঠে পড়লাম। পরের দিন ১২টার সময় হোটেলে চলে এলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। কিরে, দুপুরে কি খাবি? মোরগ পোলাও খাবো। আচ্ছা চল রেস্টুরেন্টে যাই, তারপর খেয়ে আসি। খেয়ে দিব ঘুম, তারপর বিকালে ঘুরতে বের হবো। ওকে। তারপর রেস্টুরেন্টে এসে তিনজনে খেয়ে আসলাম। তারপর দিলাম ঘুম। বিকেলে তিনজনে সমুদ্রের দিকে গেলাম। কিছু মেয়েকে দেখি দৌড়াদৌড়ি করছে। আমি একটু তাকিয়ে বললাম, ভাই চল ওখানে। পাগলের পেট খারাপ নাকি? তোর মার খাওয়ার ইচ্ছা থাকলে তুই যা, আমি ভাই যেতে পারবো না। আমিও যাবো না, তুই গেলে যা। আচ্ছা, যাওয়া লাগবে না। যেখানে দেখবা মাইয়া সেখানে লাইন মারো যাইয়া। পাইলেও পাইতে পারো ২-৪খানা গার্লফ্রেন্ড। একটাই পাই না, আবার ২-৪। আমি ওদের কাছে গিয়ে ওদের ওখানে গেলাম আর ওদের লাফালাফি দেখতে লাগলাম। হঠাৎ ওদের মধ্য থেকে একটা মেয়ে এসে বলল, আপনি এমনভাবে এখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছেন কেন? সুন্দর জিনিস দেখতে বারণ আছে নাকি? আর আমার চোখ দিয়ে আমি দেখতে পারি, এতে আপনার তো সমস্যা হওয়ার কথা নয়। আপনি আমাদের দিকে তাকিয়ে থাকতে পারবেন না, এখান থেকে যান। জায়গাটা কি আপনাদের নাকি যে কোথায় দাঁড়িয়ে থাকবো না থাকবো শুনতে হবে? আপনি এখান থেকে যান, আমাদের সমস্যা হচ্ছে। আপনার সমস্যা হলে আপনি যান, আমি কেন যেতে যাব? ফালতু কথাকার, হুদাই গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আজব তো, আমি দাঁড়িয়ে থাকলে সমস্যা কোথায়? আচ্ছা বলেন তো, আমি কি একাই আপনাদের দিকে তাকিয়ে আছি? আরও কত ছেলে আপনাদের দিকে তাকিয়ে আছে? আপনার মতো করে ওরা তাকিয়ে নেই, আর আপনার মতো করে চোখ দিয়ে ওরা অন্তত আপনার মতো গিলে খাচ্ছে না, একেবারে শকুনের মতো হাঁ করে তাকিয়েছে। আসলে আপনাকে অনেক ভালো লাগলো, তাই এখানে আসলাম। আচ্ছা সে যাই হোক, আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, প্রেম করবেন? ফালতু কথাকার, কোথা থেকে যে এগুলো আসে তার ঠিক নেই। আরে, আমি আপনার কি এমন ক্ষতি করলাম বুঝতে পারছি না। বুঝতে পারছি, আপনার ক্যারেক্টারটাই এমন। এটা আপনি ঠিক বলেছেন, যাকে দেখি তাকেই ভালো লাগে। ফালতু কথাকার, এদের জ্বালায় কোথাও গিয়ে শান্তি নেই। এদের মতো ছেলেদের জন্য আজকে মেয়েরা সুরক্ষিত না, সব জায়গায় মেয়েরা ইফটিজিং এর শিকার হয়। এর মেজাজ দেখি খুব গরম। আর আমি কি এমন করলাম বুঝতে পারছি না। আর মারলো কেন? মেয়েটা চলে গেল। যেতেই বন্ধুরা এলো, এসে বলল, বন্ধু, মারলো কেন? আরে ভাই, আমিও তো সেটাই বুঝতে পারছি না, মারলো কেন? এখন পর্যন্ত 20টা মেয়ের কাছে থাপড় খেয়েছিস, ভাই হাফ সেঞ্চুরি করলে আমার পক্ষ থেকে তোকে ট্রিট দিব। ভাই, এর মেজাজ অনেক গরম। না, আর দেখা হলে এর সামনে ভুলেও যাব না। এর থেকে 1 কোর্স দূরে দিয়ে হাঁটবো। কপালটাই খারাপ। যতই এমন করো না কেন, কোনো কাজ হবে না। কথায় আছে, যদি থাকি নছিবে একে একাই আসিবে। কর্ম না করলে কিছুই হবে না রে পাগলা। আচ্ছা সে যাই হোক, চল ঘোরাঘুরি করি। তারপর তিনজনে ঘুরতে লাগলাম। সন্ধ্যায় ঘুরছি, তখন আবারও ওই মেয়েগুলোর সাথে দেখা। একবারে মুখোমুখি সংঘর্ষ। মেয়েটা রেগে বলল, আবারও আপনি? তখন এর থাপ্পড়টা বুঝি কমজোর হয়েছিল। সরি আন্টি, আমার খুব শিক্ষা হয়েছে। মেয়েগুলো মুখ বাঁকিয়ে চলে গেল। আমরা আমাদের মতো ঘুরে হোটেলে এলাম। আসতেই ওই মেয়েগুলোর সাথে দেখা। ওমা, এরা কি এই হোটেলে উঠেছে নাকি? পিছু পিছু হোটেল পর্যন্ত চলে এসেছেন। আচ্ছা, আপনার কি লজ্জা বলে কিছু নেই? আপনি কি বেহায়া? দেখেন, আমরাও এই হোটেলে উঠেছি। ইরা, তুইও না কেমন যেন হয়ে গেছিস। ওকে দেখে এত রেগে যাওয়ার কি আছে? ওকে দেখলেই রাগ হচ্ছে। বুঝলাম না ভাই, এ মেয়েটার সমস্যা কোথায়? ঘাট হয়েছে ভাই মেয়েদের পিছনে লাগার। শালা এ দেখি যেখানে দেখা হচ্ছে সেখানেই অপমান করছে। লাগ না মেয়েদের পেছনে, বেশি করে ক্রাশ খা, ঠিকই আছে তোর শাস্তি। আন্টিকে বিষয়টা বলা উচিত। যদি বলিস তাহলে তোর কি যে করবো রে।
এরকম মেয়ে যদি তোর কপালে আসে তাহলে তো সেই হবে রে ভাই। ভুলেও না, এরকম মেয়ের সাথে ভুলেও প্রেম করব না, বেঁচে থাকতে না। তারপর তিনজনে কিছুক্ষণ কথা বলে খেতে এলাম। আজকে আর ঘুরবো না, বিশ্রাম নেব। তাই খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে গিয়ে ঘোরাঘুরি শুরু করলাম। কিছুক্ষণ ফেসবুকে থেকে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রকিটাকে ঘুম ভাঙলো। ওর শালা, আর কত ঘুমাবি? ঘুরতে এসে যদি ঘুমাস তাহলে ঘুরতে কি জন্য এসেছিস? কত বাজে? সকাল 8টা বাজে, ওঠ। তারপর উঠে ফ্রেশ হলাম। তারপর তিনজনের রেস্টুরেন্ট এসে খেয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। তাই ভাবছি সমুদ্রে গোসল করব। তিনজনে শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে সমুদ্রে নেমে গেলাম। আহা, সমুদ্রে গোসল করার মজাই আলাদা। রাকিব 3টা টিউব নিয়ে এলো। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ দিয়ে লজ্জায় ফেলবেন না, টাকা দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে। শালা, লাগবে না তোর ধন্যবাদ। হঠাৎ করেই চিৎকারের আওয়াজ এলো। হেল্প, হেল্প! এমন চিৎকার শুনে বললাম, কেমনভাবে চিৎকার করছে ভাই? ওদিকে দেখ, কেউ ডুবে যাচ্ছে মনে হচ্ছে। টিউবটা দে তো। মেয়েটা যেদিকে হাত পা ছোড়াছুড়ি করছে ওদিকে যেতে লাগলাম। কয়েক মিনিট পর চলে এলাম। মেয়েটা ডুবে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ধরলাম। দেখি ওই রাগী মেয়েটা। তারপর মেয়েটাকে টিউবের মধ্যে ঢুকিয়ে দিলাম যেন ডুবে না যায়। আর আমি আমার টিউব নিয়ে পাড়ে এলাম। ওনার বান্ধবীরা দৌড়ে এলো। আরে আপু, আজব তো, সাঁতার জানে না তো টিউব নিয়ে নামবে না? টিউব তো ওর সাথেই ছিল। আশা সে যাই হোক, ওনার পেটে চাপ দিয়ে পানি বের করেন। আর না হলে হাসপাতালে নিয়ে যান। লবণাক্ত পানি অনেক খেয়েছে, এতে ফুসফুসের সমস্যা হতে পারে। চল, আমরা আমাদের মতো যাই। আর একটু সাহায্য করেন, এমনভাবে বিপদে ফেলে রেখে যাবেন? দেখেন আপু, উনি মেয়ে মানুষ, আমি তো ওটা কাজ করতে পারি না। পানি বের করেন, আর তারপর জ্ঞান ফিরে আসলে না হয় হাসপাতালে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, একটু চেক করে নিচ্ছি। ওনার মুখের কাছে কান নিয়ে দেখলাম নিঃশ্বাস চলছে কিনা, কিন্তু চলছে না। আচ্ছা, পাশে হাসপাতাল আছে না? আছে তো। ওনাকে আবার কোলে তুলে বললাম, চলেন হাসপাতাল। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। 5 মিনিট হাঁটার পরই হাসপাতালে চলে এলাম। তারপর নার্স এসে ওনাকে নিয়ে গেল। এবার তো যেতে পারি, না এখনও থাকা লাগবে? ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য। আর দেখা করে যান। পাগলের মাথা খারাপ, দেখা গেছে আবার শুরু করবে বকা দেওয়া। যে রাগী আর বদমেজাজি মেয়ে, দেখা গেল আবারও অপমান করবে। আচ্ছা চল ভাই, আমাদের কাজ শেষ। চল। কেন যে মেয়ে মানুষ একা একা ঘুরতে আসে বুঝি না। বাদ দে তো, আর চল। তারপর হাসপাতাল থেকে চলে এলাম হোটেলে। আর বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে আবার ঠান্ডা লাগবে বা জ্বর হতে পারে, তাই সে চেঞ্জ করে নিলাম। তারপর রেস্টুরেন্টে খেতে এলাম। এসে খাওয়া শেষ করে রেস্টুরেন্টে এসে শুয়ে আছি। তারপর শুয়ে থাকতে থাকতে কবে যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বিকেলে হোটেল থেকে বের হতে দেখি ওই মেয়েগুলো আসছে। সামনে আসতেই ইরা মেয়েটা বলল, ধন্যবাদ আপনাকে, আর ওই সব ব্যবহারের জন্য সরি। হয়েছে হয়েছে, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, শুধু নাম্বারটা দিলেই হবে। আমার কথা শুনে মেয়েটা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আচ্ছা, ওর মাথায় কি সমস্যা আছে? জি আপু, ওর মাথায় সমস্যা আছে। যেখানে যায় সেখানেই এমন করে। বলতে পারেন ওকে লাভেরিয়া হয়েছে। ওর মাথার ভেতরে শুধু প্রেম ঘোরে। এখন পর্যন্ত আপনাকে দিয়ে 20টা মেয়ের কাছে থাপ্পড় খেয়েছে। মেয়েদের সাথে তো কথা বলার ঢং নেই, কি থেকে কি বলে, আর মেয়েদের থেকে থাপ্পড়ি খায়। বাইঞ্চোদ, একটা মাইক নিয়ে বল, কত মেয়ের কাছ থেকে এখন পর্যন্ত থাপ্পড় খেয়েছি। রাকিবের দিকে তেড়ে যেতেই দৌড় দিল, আর আমিও ওর পিছনে দৌড় দিলাম। ওকে আজকে ধরতে পারলে ইচ্ছে মতো খেলিয়ে নিব। দৌড়াতে দৌড়াতে এক সময় গিয়ে ওকে ধরে মারতে শুরু করলাম। শালা বল, আর বলবি? ভাই মাফ কর, আর বলবো না, তোর ওটার কসম। কে শুনে কার কথা? হালার পুত, তোকে আজকে হাসপাতালে পাঠাবো, তারপর কোনো কথা আছে। ওই মেয়ের সামনে মান সম্মান কিছুই রাখলো না। আর বলবো না ভাই, আর মারিস না, লাগে তো। রকি এসে টেনে ছাড়ে নিল। হালা, তুই যদি বলিস তাহলে তোকে এমনভাবে মারবো। আর বলবো না ভাই। দাঁড়া, একবার শুধু তোদের দুর্বল পয়েন্ট পেয়ে যাই, তাহলে তোদের কী যে অবস্থা হবে রে। এখন চল ঘুরতে যাই। তারপর ঘুরতে বেরোলাম। চল ভাই, মার্কেটের দিকে ঘুরে ঘুরে দেখি। যাওয়ার আগের দিন এলার জন্য সব কিছু নিব। ঘোরাঘুরি করে এসে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এলাম। কিছুক্ষণ পরে আবার ঘুরতে বেরোলাম। রাতে বিচে বসে আছি।
আর সমুদ্রের ঢেউগুলো থেকে যে আওয়াজ আসে সেগুলো শুনছি, সেটা শুনতে ভালো লাগছে। কিছুক্ষণ পরে কারো আসার উপস্থিতি টের পেলাম। তখন তিনজনের পিছনে ঘুরে দেখলাম, দেখি কিছু মেয়ে, কিন্তু কে এগুলো বুঝতে পারছি না। হঠাৎ করেই ওদের মধ্য থেকে একটা মেয়ে বলে উঠল, আবারও ধন্যবাদ দিতে এলাম। ও আপনারা? হুম, একটু পরে চলে যাব তো, তাই দেখা করতে এলাম। আচ্ছা, নাম্বার নেবেন বলছিলেন না? না, থাক, আপনি আপনার নাম্বারটা দেন। না আপু, এমনি মজা করেছি, ওরা সমস্যা নাই। আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আরে না। আচ্ছা যান তাহলে, আল্লাহ হাফেজ। ওকে, আর ভাগ্যে থাকলে আবারও দেখা হবে। জি। মেয়েটা চলে গেল। মেয়েটা যেতেই রাকিব বলল, বিষয়টি কি হলো? এমনিতেই মজা করি, তাই বলে কি সত্যি সত্যি প্রেম করবো ভাবছিস? তা তো মনে হচ্ছে না। নিশ্চয়ই মেয়েটা অপমান করেছিল, তাই সে রাগে ফোন নম্বরটা দিলি না, তাই তো? এটা একদম খাঁটি কথা। শালা, আমি কি এতটাই সস্তা নাকি রে? তারপরে আর কিছুক্ষণ ওখানে থেকে হোটেলে চলে এলাম। ছেলেটার সাথে পরিচয় হওয়া হলো না। ওর বাসা কোথায়, নাম কি, কি করে, সময় তো ছিল না। আর কেনাকাটা করতে করতে কোন দিক দিয়ে সময় চলে গেল, আর নাম্বার চাইলাম দিল না। তুই যেই পরিমাণে ওকে অপমান করেছিস, হয়তো সেই জন্যই নাম্বারটা দেয়নি। দেখে তো মনে হচ্ছে আমাদের অনেক ছোট হবে। আমি কি করতাম বলতো? প্রথমে তো ব্যবহার কেমন করেছিল দেখেছিস তো। আচ্ছা, সে যাই হোক, ছেলেটা না থাকলে হয়তো এতক্ষণে উপরে থাকতাম। তার জন্য ওর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তা ঠিক আছে, আর তোর কলেজের জয়েনিং কবে থেকে? আগামী পরশু থেকে। তাই তো এমনভাবে আজকেই চলে আসা। কিছুক্ষণ ফোন টেপাটিপি করে ঘুমিয়ে পড়লাম। তারপর 2 দিন থাকলাম, আজকে চলে আসবো। তাই বোনের জন্য ঝিনুকের সব কিছু নিলাম, আর মায়ের জন্য কিছু নিলাম। তারপর সব কিছু এসে গুছিয়ে রেডি হয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে হোটেলের বিল পে করে বাস স্ট্যান্ডে চলে এলাম। তারপর পরের দিন বাসায় চলে আসলাম। এমনভাবে ছুটিগুলো কেটে গেল। আগামীকাল থেকে আবারও ক্লাস শুরু। রাতে বসে আছি, তখন নীরা বলল, ভাইয়া শোন, কলেজে নতুন একটা ম্যাম আসছে, দেখতে কিন্তু সেই রকম সুন্দরী। তো আমি কি করব? সিঙ্গেল আছে, এখনো বিয়ে হয়নি। এগুলো আমাকে কেন বলছিস? ভাবছি প্রেম টেম করবি কিনা, তাই আর কি। আমার বান্ধবীদের তো আবার পাত্তা দিস না। তোর নাকি আবার সিনিয়র পছন্দ, আর কলেজের কোনো সিনিয়র মেয়েকে প্রপোজ করতে বাদ রেখেছিস বলে তো মনে হয় না। তাই বললাম, এবার ম্যামকে কেন ছাড়বি? তোকে কি যে করতে মন চাইছে রে? আমি ভদ্র ছেলে, এখন ওইসব আর করি না, বাদ দিয়ে দিয়েছি। সেটাই তো আমিও ভাবছি, কক্সবাজার থেকে আসার পর থেকে কেমন যেন একটা চেঞ্জ হয়ে গেছিস। হ্যাঁ, তোকে কে বলেছে আমি চেঞ্জ হয়েছি? আগামীকাল থেকে কলেজ শুরু না, আগামীকাল থেকেই আবার দেখতে পাবি। আর ম্যাম আসছে। কোন ক্লাস নেই? বাংলা প্রভাষক। আমারও তো বাংলা, তাহলে তো হয়ে গেছে। আব্বুকে আসতে দেখলাম, তাই চুপ হয়ে গেলাম। তারপর বসে বসে আর কিছুক্ষণ টিভি দেখে চলে এলাম রুমে। কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতেই খেতে এলাম। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে নীলা ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম। এত দিন ডাকেনি, আজকে ডেকেছে, কারণ আজকে থেকে আবারও কলেজ যাওয়া শুরু করব। তাই ফ্রেশ হয়ে আসতেই আম্মু নাস্তা দিল। বাহ, আজকে দেখি লুচি আর ডিম ভাজি করেছে। সে যাই হোক, খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নীলা রেডি হয়ে আসতেই বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। নীলা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। অটোতে গেলে 5 মিনিট লাগিয়ে যেতে, তাই অটোতেই যাওয়া আসা হয়। 9টা বাজতে বাজতে কলেজে চলে এলাম। এসে পুরোনো আড্ডা জায়গায় চলে এলাম। নীলা ওর বান্ধবীগুলোর কাছে চলে গেল। শালারা দুজনের এখনও কেউ আসেনি। চুপ করে বসে আছি আর ফেসবুক চালাচ্ছি। সামনে এসে কেউ দাঁড়ালো। মাথা উঁচু করে তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি আর অটোমেটিক দাঁড়িয়ে গেছি। আপনি এখানে কিভাবে? মেয়েটা মুচকি হেসে বলল, আমি তো ওই কলেজের শিক্ষিকা। কি? আপনি আমাদের নতুন বাংলা প্রফেসর? আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে। তাহলে তুমি তো আমার স্টুডেন্ট। স্টুডেন্ট যেহেতু, সেহেতু তুমি করেই বলছি কিন্তু। জি ম্যাডাম, কোনো সমস্যা নাই। ছোট বোন বলছিল কলেজে নাকি নতুন ম্যাম আসে, কিন্তু সেটা যে আপনি জানতাম না। জানলে কি করতে শুনি? আপনার সাথে দেখা করে যেতাম। আচ্ছা, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো?
আর তোমার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম আকাশ আহমেদ নীল, আকাশ বলেই ডাকে। আর আপনার নাম তো ইরা, ওখানে থাকতে আপনার বান্ধবীদের কাছ থেকে শুনেছিলাম। দোস্ত, তোর ভাই তো দেখি নতুন ম্যামের সাথে ভালোই পিরিত জমিয়েছে। দেখ কেমন দুজনে হেসে হেসে কথা বলছে। আমার কিন্তু এমন দেখে শরীর জ্বলে যাচ্ছে। আমিও তো সেটাই ভাবছি, কিন্তু এই রাগে ম্যামকে পটালো কেমন করে বুঝলাম না। আচ্ছা দাঁড়া, গিয়ে দেখি তো কাহিনী কি। আমি আর ম্যাম কথা বলছি, তখন নীলাকে দেখলাম আমাদের কাছে এলো। ওকে দেখিয়ে দিয়ে ম্যামকে বললাম, এটা আমার ছোট বোন নীলা। ওকে, চিনি তো নীলাকে, কিন্তু এটা তোমার বোন জানা ছিল না। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? কিরে ভাইয়া, এই রাগী ম্যামকে পটালি কিভাবে? তোর দ্বারা তো মেয়ে পটানো সম্ভব না। নীলা আমার কাছে এসে কথাটা আস্তে আস্তে বলল। ওর দিকে রেগে তাকিয়ে বললাম, তোকে তো কী যে করবো রে। আর শোন, এটাই সেই কক্সবাজারের মেয়ে। ও আচ্ছা, নিশ্চয়ই এটার কাছেও মার খেয়েছিস তাই না? বলবি না ম্যামকে জিজ্ঞেস করব? নীলার পিঠে দিলাম একটা ঘুষি। নীলাকে মারা দেখে ম্যাম বলল, তোমরা ভাই বোন মারামারি করছো কেন? আর এমনভাবে কি কথা বলছো? না ম্যাম, তেমন কিছু না। তেমন কিছু না বলতে? নীলা কিছু বলতে যাবে, তার আগেই ওর মুখ চেপে ধরলাম। সবাই আমার মান সম্মান নিয়ে টানাটানি করে কেন বুঝি না। এই, তুমি ওর মুখ থেকে হাত সরাও। আর নীলা, তুমি বলো কি বলবা। আসলে তেমন কিছু না। তোমাকে যেটা বললাম সেটা করো, নীলার মুখ থেকে হাত সরাও। জি ম্যাম। ম্যামের কথা শুনে হাত সরিয়ে দিতেই ম্যাম বললেন, কি যেন বলতে চাইছিলাম, বলো। বলছি আপনি একে মারেননি? নীলার কথা শুনে ম্যাম হেসে দিল। কেমনটা লাগে আপনারাই বলুন। ম্যাম হাসি থামিয়ে দিয়ে বললেন, খেয়েছো তো একটা থাপ্পড়। তোমার ভাইয়া মেয়েদের সাথে কথা বলার ঢং নেই, সেই জন্যই তো মেয়েদের কাছে থাপ্পড় খায়। আর ওর ফ্রেন্ড কি যেন বলছিল, এখন পর্যন্ত 20টা মেয়ের কাছে থাপ্পড় খেয়েছে। আর থাপ্পড় খাবে না বলেন? ওর থেকে সিনিয়রদের সাথে প্রেম করতে চাইবে, পটাতে চাইবে, তার উপর মেয়েদের সাথে কথা বলার ঢং নেই। থাপ্পড় খাবে না তো আদর খাবে। আর জুনিয়রদের আবার পাত্তাই দেয় না। আমার বান্ধবীগুলো ওর সাথে আঠার মতো লেগে থাকে, কিন্তু পাত্তাই দেয় না। লজ্জা লজ্জা, মান সম্মান কিছুই রাখলো না। তোকে তো আমি পরে দেখে নিব। আমার মান সম্মান নিয়ে টানাটানি করা, তাই না? ম্যামকে ভাবি বানাবি? অনেক পছন্দ হয়েছে। তোর কপালে আজকে মায়ের আছে, মনে রাখিস। তুই আমার বোন হয়ে এমনভাবে পেস্টিজে আলপিন ফোটাবি। আমি কি তোকে ছেড়ে দেবো ভেবেছিস? আমিও সবকিছু আম্মুকে বলে দেবো। যা ভাগ এখান থেকে। কি হলো, দুই ভাই বোন এমনভাবে ঝগড়া করছো কেন? আচ্ছা ম্যাম, আমি গেলাম। নীলা চলে গেল। আমি তো লজ্জায় শেষ, মাথাটা একটু নিচু করে আছি। ম্যাম মিটমিট করে হাসছে। হঠাৎ করে কেউ বলে উঠল, আপনি এখানে কিভাবে? তোমাদেরই অপেক্ষায় ছিলাম। আচ্ছা বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? কিন্তু তুই কেন এমন অপরাধীর মতো দাঁড়িয়ে আছিস? আবারও কি আপনাকে কিছু বলেছে নাকি? আরে তা নয়, ওর ছোট বোন ওর পেস্টিজে আলপিন ফুটিয়ে গেল, তাই বেচারা লজ্জায় এমনভাবে মাথা নিচু করে আছে। আর আমি হচ্ছি তোমার কলেজের শিক্ষিকা, বাংলার প্রফেসর হিসেবে এখানে জয়েন করেছি। এই মনে করো কক্সবাজার থেকে আসার একদিন পর জয়েনিং করেছি, তাই তো তাড়াতাড়ি ওখান থেকে এমনভাবে আসা। ও আচ্ছা, বুঝলাম। কেমন আছেন বলেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আমি গেলাম, নাহলে তোমার বন্ধু লজ্জায় মাথা উঁচু করতে পারবে না। ম্যাডাম হাসতে হাসতে চলে গেল। লজ্জা লজ্জা, মান সম্মান সব কিছু চলে গেল রে। বন্ধু, লজ্জা লাগে খুব। শালা, তোরা সব মজা নে, নিজের বাসার লোকজন ছাড়ছে না মান সম্মান নিয়ে টানাটানি করতে। আর তোরা তো বন্ধু, তোরা তো সব সময় বাস নিয়ে দাঁড়িয়েই থাকিস। কষ্ট নিস না ভাই। শোনা গো আমার, কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে। আশেপাশে লাঠি খুঁজতে শুরু করলাম। সব রাগ এদের উপর ওঠাবো। একটা লাঠি পেতেই এগিয়ে গিয়ে হাতে নিলাম। ওরা দৌড় শুরু করলো। আমিও পিছনে পিছনে লাঠি নিয়ে ছুটতে শুরু করলাম। না, ওদের পেলাম না। ক্লাসে আই, তোদের ওখানে দেখে নিব। ভাবি হলে তোরই হব, শুনে রাখ। পাত্তাই পাস না, আবার ভাবি হবি? ভাবি হিসেবে ম্যামকে অনেক পছন্দ হয়েছে। বলছি না আমি তোর ভাবি হব, আমাকে তুই ভাবিই ডাকবি, বুঝেছিস?
আগে আমার ভাবি হয়ে দেখাও, তারপর ভাবি বলে ডাকবো, বুঝেছিস? একটু পরে ক্লাসে চলে এলাম। প্রথমেই দেখি ইরা ম্যাম এলো। ম্যামের চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। আজকে খুব বেশি স্টুডেন্ট আসেনি, প্রথম দিন তাই ম্যাম পরিচয় নিতে শুরু করলেন। একে একে সবার পরিচয় নিল আর ওনারও পরিচয় দিলেন। ওনার বাসা খুব বেশি দূরে না, এখান থেকে অটোতে গেলে 20 থেকে 25 মিনিট লাগে। তারপর ক্লাস শেষ করে বাইরে বসে আছি, তখন মিষ্টি আপুকে দেখলাম আমাদের দিকে আসছে। প্রথম থাপ্পড় এনার হাত থেকেই শুরু হয়েছিল। আসতে বললাম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? এই তো ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে আপু? এই তো ভালোই। হ্যাঁ, এখন পর্যন্ত গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছো, না এখন ওইভাবেই খোঁজাখুঁজি করছো? আজকে দেখি সবাই আমাকে শুধু লজ্জায় ফেলছে। আসলে আপু, ওগুলো বাদ দিয়ে দিয়েছি। কথায় আছে না, যদি থাকে নসিবে একা একা আসিবে, নসিবে যদি না থাকে তাহলে কোথা থেকে আসবে বলেন? তাই নাকি? বাহ, তাহলে কিছুটা হলেও বুঝতে শিখেছো। ওই আর কি। তারপর মিষ্টি আপুর বান্ধবীরা আসতেই আড্ডাটা জমে উঠলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও ক্লাসে এলাম। তারপর 2টা ক্লাস করে বাসা যাবার জন্য বাইরে এলাম। বাইরে আসতে দেখি ম্যাম এদিকে আসছে। আমাদের কাছে এসে বললেন, আর ক্লাস করবে না? মনে হচ্ছে বাসায় চলে যাচ্ছ। জি ম্যাম। ম্যাম চলে গেল আর আমরা 3জনে চলে এলাম। তারপর বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ থেকে এসে দেখি নীলা চলে আসছে। ডাইনি নিশ্চয় আমাকে সব বলে দিয়েছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে রে। নীলা মিটমিট করে হাসছে। ওর দিকে রেগে তাকালাম। আম্মু, খাবার দাও। নামাজ পড়ে তারপর দিচ্ছি, এর আগে না। ওকে। তারপর আমি আমার রুমে চলে এলাম। এসে ফোন হাতে নিয়ে ফেসবুকে নিউজ দেখতে লাগলাম। কষ্ট লাগে রে তখন, যখন দেখি দেওয়া আছে ইন এ রিলেশনশিপ দুর্বল। তার থেকে ভিডিও দেখি। তারপর ফেসবুকে ভিডিও দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আম্মু খাবার জন্য রাখতেই খেতে গেলাম। খাচ্ছি, তখন নীলা এলো। এসে আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমার ছেলের বউ তো ফিক্সড হয়ে গেছে, দেখবা নাকি তোমার বৌমাকে? এ আবার কি বলছে রে? এ কুত্তি, তুই কী সব বলছিস? দেখি দেখি কোন মেয়ের কাছে আবার থাপ্পড় খেলো। অসহায় পাবে আমার ছোট মনের দিকে তাকিয়ে আছি। ওরা মুচকি মুচকি হাসছে। কেমনটা লাগে আপনারাই বলেন? লজ্জায় আমার বুকটা ফাড়ি যায়। আর নিজের বাসার লোকজনও মজা নিতে ছাড়ছে না। এই দুঃখ কোথায় রাখবো রে আমি? নীলা ওর ফোন বের করে আম্মুকে কিছু একটা দেখালো। তারপর আম্মু বলল, মেয়েটা অনেক সুন্দর আছে তোরে। কে মেয়েটা? আমাদের কলেজের ম্যাম, যার কথা তোমার ছেলে বলছিল না, কক্সবাজারে ঘুরতে গিয়ে কোন মেয়ে ডুবে যাচ্ছিল, ওকে উদ্ধার করেছে। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু মেয়েটা একটু বেশি সিনিয়র হয়ে যাচ্ছে না? কত আর হবে, হবে 4 থেকে 5 বছরের সিনিয়র। ওটা কোনো সমস্যা না, তোমার ছেলে তো সিনিয়র মেয়েই খুঁজছে, তাই না? তাই বলে এত বছরের বড়? ধুর, কি যে বলো না, এটার কত বড়? আমি তো আবুলের মতো একবার আম্মুর দিকে তো আরেকবার নীলার দিকে তাকাচ্ছি। হচ্ছেটা কি বোঝা যাচ্ছে না। এরা কি পাগল টাগল হলো নাকি? তাহলে কি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিব? তোমার ছেলেকে কে বিয়ে করবো শুনি? কোনো কাজ কাম করে নাকি? শুধু খায় দায় ঘুমায় আর সব সময় পিসির সামনে বসে থাকে। কেন, ছেলে আমার মাসে 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করে, এটা বুঝি কম? তা ঠিক আছে, কিন্তু তাও এমন ভাবে কি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব রাজি হবে? তোমরা পাগল হয়েছো নাকি? কী সব বলছো পাগলের মতো? আহা, তুই না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করিস, তাহলে এখন আবার এমনভাবে বলছিস কেন? আমার ঘাট হয়েছে, আর কোনো মেয়েকে কিছু বলবো না। তারপরেও প্লিজ এবার সবাই চুপ যাও, নাহলে সত্যি বলছি বাসা থেকেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলবো না। আর তুই যদি বলিস তাহলে তোর হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। এহ, ও সব মেয়েদের কাছে মার খাবে, আর আমার বেলায় দোষ? ভুল হচ্ছে বইন, এবার মাফ কর। আর কোনো মেয়ের কাছেই মাইর খাবো না। আমি বুঝতে পারছি তোমরা কেন এভাবে বলছো। শোন, আমার খারাপ লাগিয়ে বুঝেছিস যখন শুনি তোকে কেউ মেরেছে? বুঝেছি বইন, তাই দয়া করে তোরা আর আমাকে লজ্জা দিস না। এবার ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। ওইদিকে আর শোনো না, ওই ছেলের সাথে আজকে দেখা হয়েছে। ছেলেটি আমার স্টুডেন্ট, এবার অনার্স 2nd বর্ষের। বাহ, ভালো তো। স্টুডেন্টদের সাথে রিলেশন কর।
ধুর, এইসব কিছু বলিস না তো। তুই আমার বিষয়ে জানিস না। তা ঠিক আছে, কিন্তু তুই যে ছেলেটাকে ভালোবেসে ফেলিস, সেটার কি হবে? দেখ, আমার কপালে কখনো সুখ ছিল না, আর থাকবেও না। তাই ওইসব কিছু আমি এখন আর ভাবি না। তুই কি ভবিষ্যৎ দেখতে পারিস? মানুষ কি ভবিষ্যৎ বলতে পারে? তাহলে বলিস কেন যে তোর কপালে সুখ নেই? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটা মাথায় রাখবি। আচ্ছা, ওইসব বাদ দে তো। শোন, ভালোবাসি না বললেও ভালোবাসা যায়। ভালোবাসলেই কি পেতে হবে নাকি? ও আচ্ছা, তাই বুঝি। দেখা যাক সামনে কি হয়। আর এই কথা বলি, যারা তাদের ভালোবাসার মানুষটিকে ছেড়ে গেছে তাদের থেকে খোঁজ নিয়ে দেখিস তাদের কি অবস্থা। আচ্ছা, ফোন রাখলাম, আম্মু খেতে ডাকছে। মেয়েটা চলে গেল আর ইরা ম্যাম ফোন রেখে চুপ করে শুয়ে থাকলো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম, তারপর ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এলাম। রাতে ফেসবুকে গেলাম, ফেসবুকের নিউজ ফিড স্লাইড করছি, অ্যাড ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখতে থাকলাম। মাঝে মধ্যে এমনটা করে থাকি, কিন্তু কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না। হঠাৎ করেই ম্যামের ফ্রেন্ডকে দেখলাম, তো আবার ওনার পিক ডিপি হিসাবে ইউজ করেছে। নাম দেওয়া আছে জান্নাতুন, তার মানে ওই আপুর নাম জান্নাতুন। ওনার প্রোফাইলে গেলাম, দেখি ওনাদের ফ্রেন্ডরা সহ একটা পিক পোস্ট করা আছে, ম্যামও আছেন। ফ্রেন্ড রিকোয়েস্ট দিব না থাক, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সমস্যা কি, দেওয়াই চাই। তাই আর বেশি কিছু না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তারপর আর কিছুক্ষণ ফেসবুকে থেকে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বোনেটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম, দেখি জান্নাতুন আপু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, সাথে আরও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আইডির নাম ইসরাত জাহান ইরা দেওয়া আছে, কিন্তু ওনার পিক দেওয়া নেই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, মেসেজ দিব না থাক, তখন কি না কী ভাববে। তারপর একটা কবিতা পোস্ট করে ফেসবুক থেকে বেরিয়ে এলাম, কারণ আম্মু খেতে ডাকছে। ফোনের নোটিফিকেশনে টুং করে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আকাশ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। কী ভেবে যেন ওর প্রোফাইলের ভেতরে গেলাম, দেখি কয়েক মিনিট আগে একটা কবিতা পোস্ট করেছে। কবিতাটা এমন: তোমায় কোন স্বপ্নপুরীতে দেখিনি আমি তোমাকে দেখেছি বটবৃক্ষের এক ছায়ায়, হাজারো সীমাবদ্ধহীন মায়ায়, স্নিগ্ধতার এক সফল প্রহরে, অকল্পনীয় কোনো সৌন্দর্যের বহরে, হাতে কাঁচের ছুরি, লাগামহীন অসংখ্য চুলের গোড়ে, নীল শাড়ি যেন হাজারো স্বপ্নের এক একটা বাড়ি, কানের দুল যেন বাতাসে দোলা হাজারো সদ্য ফোটা ফুল। সেদিন তোমার মায়ায় জড়িত একটি একটি কথা লিখেছি আমি অসম্ভব কিছু বইয়ের পাতা। জানো তো তুমি, আমার মনে সদ্য জন্মানো এক সম্ভাবনার ভূমি, যেখানে করব আমি চাষ তোমাকে এই মায়াবীপুরে দেখার ইতিহাস, প্রথম প্রতিশ্রুতি। আরও একটা কবিতা কিছুদিন আগে পোস্ট করেছিল, ওটাও এমন: তুমি সবার কাছে খুব আহামরি সুন্দরী তাও কিন্তু নও, কোনো রূপকথা রাজ্যের রাজকুমারীও নও, তবুও তোমাকে খুব ভালোবাসি। তুমি সবার কাছে সুন্দরী না হলেও আমার কাছে পৃথিবীর অন্যতম সুন্দরী মানুষটি তুমি। আমার কাছে তুমি হাজারো স্বপ্নের রাজ্যের রাজকুমারী। আমি কখনো সমুদ্রের গভীরতা দেখিনি, কিন্তু আমি তোমার ওই চোখ দেখেছি, যেখানে ভালোবাসার সমুদ্র আমি ঠিকই দেখেছি। আমি কোনো কবি না যে সাহিত্যের ভাষায় তোমায় বলবো, আমি কোনো লেখকও নই যে তোমায় নিয়ে গল্প লিখব, কিন্তু কেন জানি তোমাকে দেখলে আমার সব কিছু থমকে যায়। মনে হয় এমন করে তোমাকে দেখে দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিই। জানি না আমার এমন কেন হয়, সারাটিক্ষণ তোমাকে পাশে চাই, ভালোবাসার এক আলিঙ্গনে সব সময়। নিশ্চয়ই মেয়ে মানুষের গোডাউন আছে ওর মেসেঞ্জারে। এমনভাবে কবিতা দিতে থাকলে তো মেয়ে মানুষ ওর লেখার প্রেমে পড়ে যাবে। তাহলে ওই এমন করে কেন? আল্লাহ জানেন আর ও জানে। কিছু একটা ভাবে মেসেজ দিলাম, আচ্ছা যেইভাবে কবিতা লেখো তাতে তো মেয়েরাই তোমার প্রেমে হাবুডুবু খাবে। তুমি কেন এমনভাবে মেয়ে খুঁজে বেড়াও? মেসেজ গেল, কিন্তু কোনো রেসপন্স নেই। আমিও গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। খাওয়া শেষ করে রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি ম্যামের আইডি থেকে মেসেজ এসে। মেসেজ দেখে রিপ্লাই দিলাম, আপনার মতো সবাই ভাবে গার্লফ্রেন্ড আছে, কিন্তু সত্যি বলতে গার্লফ্রেন্ড নেই। কাউকে বিশ্বাস করাতেই পারি না যে গার্লফ্রেন্ড নেই। তারপর ফোন রেখে কলেজে যাবার জন্য রেডি হতে লাগলাম।
আবার মেসেঞ্জার টুং করে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি ম্যাম মেসেজ দিয়েছে। তাই নাকি? এত সুন্দর লেখো, এত রোমান্টিক, আর তোমার গার্লফ্রেন্ড নেই এটাও বিশ্বাস করতে হবে? কাউকে বিশ্বাস করাতে পারি না, আমি সিঙ্গেল। আর আপনি বিশ্বাস করেন চাইতে না করেন তাতে আমার কি, বলেন ম্যাম? তা ঠিক বলেছ। আচ্ছা, কি করো? কলেজে আসবে না আজকে? জি। ওকে, তাহলে কলেজে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। তারপর ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। তারপর একটু পরে নীলা ডাকতেই উঠে রুম থেকে বাইরে এলাম। তারপর বাসার বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর গাড়ি আসতেই গাড়িতে উঠে আমরা কলেজে চলে এলাম। এসে আবারও আড্ডা জায়গায় বসে থাকলাম। একটু পরে দেখি ম্যাম আসছে। আজকে দেখি নীল শাড়ি পরেছে। আমি তো হা করে তাকিয়ে আছি। আজকে সত্যি সত্যি ওনাকে দেখে ক্রাশ খেয়েছি। লেখকদের মতো বলতে ইচ্ছে করছে, ললনা, প্রথম দেখায় নীল শাড়িতে তোমায় দেখে হারিয়েছে মন, তোমার দিকে তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারি হে জনম। যা, তারপর আর কি বলবো মনে আসছে না। ম্যাম আজকে পুরো নীলপরি হয়ে আসছে, নীল শাড়ি, নীল ইস্কাপ। আমি তো হা করে তাকিয়ে আছি, কিন্তু উনি মনে হচ্ছে আমার দিকেই আসছে। ম্যাম আমার কাছে আসার আগেই দুই হারামি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। শালা, তোদের আসার আর সময় হলো না। ম্যামকে দেখেছিস কি সুন্দর লাগছে, এক বস্তা ক্রাশ খেয়েছি। গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, ওহে রূপসী, কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি। মায়াবী তোমার আঁখি, সুন্দর তোমার হাসি, আমি তোমায় ভালোবাসি। শোনা গো আমার, ম্যাম মনে হচ্ছে এইদিকেই আসছে। আচ্ছা আমরা গেলাম, বাই ভাই। দুজনে চলে গেল। আমি বোকার মতো বসে থাকলাম। ম্যাম আমার কাছে এলেন, এসে বললেন, কি ব্যাপার, ওরা দুজন চলে গেল কেন? তা তো বলতে পারবো না ম্যাম। ম্যাম, আপনি দেখি নীলে নীলে নীলপরি হয়ে আসেন, কি ব্যাপার? আরে তেমন কিছু না, সকালে তোমার ওই রকম কবিতা দেখে কেন জানি আজকে শাড়ি পরতে ইচ্ছে করলো, তাই শাড়ি পরলাম। ভালো লাগছে না? কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, কার কাছে কেমন লাগছে বলতে পারছি না। আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে আপনাকে দেখে। এখন পরিরাজ্যের কোনো ডানাকাটা পরি বলে মনে হচ্ছে। নীল পদ্ম আছে না, আপনাকে ঠিক সদ্য জন্মানো নীল পদ্মর মতো দেখাচ্ছে, অসম্ভব আকৃষ্ট করছে। আর আপনার শরীর তো শিমুলতলুর মতো নরম। ইস রে, শয়তান ছেলে, এমনভাবে কেউ বলে? কিন্তু আমার তো ভালো লাগছে না, কেমন যেন লাগছে একটা। ও আচ্ছা, ভালো না লাগলে কি জন্য পড়েছেন তাহলে? বুঝলাম না। মনে হয় বয়ফ্রেন্ডের মন রক্ষাই, তাই তো? ও, আপনি বিবাহিত না কি জানি না। পাগল ছেলে, যদি বিবাহিত হতাম তাহলে কি ফ্রেন্ডের সাথে কি কক্সবাজার যেতাম, বরকে নিয়ে যেতাম না? তাও তো একটা কথা। সে যাই হোক, কিসের দেরি করছেন, এবার বিয়েটা করে নেন। অনেক দেরি আছে। আচ্ছা ভাই, আমি গেলাম। ও আচ্ছা। তারপর ম্যাম চলে গেল। আমিও একটু তাকিয়ে থেকে নিজের মতো করে বসে থাকলাম। একটু পরে দুজনেই হাজির। বুঝলাম না তোরা দুজনে গেলি কি জন্য? ভাবলাম ম্যামের সাথে প্রীত জমাবি, তাই গেলাম, কিন্তু কিছুই বললি না, চলে গেল। শোন, পটানোর জন্য না ঘন্টার পর ঘন্টা লাগে না, মাঝে মধ্যে 2-1 মিনিটেই হয়ে যায়। দেখেছিস উনি কি লজ্জা পেয়েছে, আর লজ্জা পেয়েই এখান থেকে গেছে। কি এমন বলি যে লজ্জা পেল? বেশি কিছু বলিনি, শুধু বললাম আপনাকে নীল পদ্মর মতো দেখাচ্ছে, অনেক আকৃষ্ট করছে। আর আপনার শরীর তো শিমুলতুলোর মতো নরম, এতেই লজ্জা পেয়ে গেল। না জানি আর কিছু বললে গলে তো জল হয়ে যেত। বাহ, ভালোই তো। এগুলো আমার সহ্য হচ্ছে না বলে দিচ্ছি। কেন, তোর কোথায় জ্বলছে? ম্যাম তো শুধু কথাই বললো, জড়িয়ে তো আর ধরেনি বা কিসও দেয়নি, তাই না? ওগুলো করলে খুন করে ফেলবো একদম। আহা, এতটাই যখন ভালোবাসো গিয়ে বলো না, এখানে দাঁড়িয়ে এমন ভাবে জ্বলার কি আছে? এক্ষুনি গিয়ে বলছি, দাঁড়া, আজকেই প্রপোজ করব। দেখ তোর কপালে কি আছে। তিনজনে বসে আছি, তখন নীলার ফ্রেন্ড সাদিয়া আমাদের সামনে এলো। কিছু কি বলবা? আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি না। তাহলে থাক, বলতে হবে না। যখন বলতে পারবা তখন এসে না হয় বলিও। না, আসলে ভাইয়া, না মানে কি মানে না মানে শুরু করেছো? যা বলবা সোজাসুজি বলো না। আমি আপনাকে ভালোবাসি। তো কি হয়েছে, ভাই হিসাবে ভালোবাসতেই পারো, এতে বলার কি আছে? আমিও ছোট বোন হিসাবেই ভালোবাসি। না, সেভাবে না। তো কিভাবে শুনি? আপনি বুঝেও না বোঝার ভান করেন কেন? হুম, আমার অনেক লজ্জা করছে। অত কিছু বুঝি না, তাই তো বললাম। বলো কি বলতে চেয়েছো, ভালো করে বুঝিয়ে বলো।
আপনাকে প্রেমিক হিসেবে ভালোবাসি। আমি আপনার বউ হতে চাই। আমাকে আপনার বউ বানাবেন? তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? এগুলো আবেগ, বুঝেছো? দেখো, তোমাদের মানে নীলার ফ্রেন্ডগুলোকে নিজের বোনের নজরেই দেখি, তোমাদের বোনের মতোই ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। দেখো, আমি তো বললাম, আর এসব বাদ দিয়ে পড়ালেখায় মন দাও, বুঝেছো? আর এসব যেন না শুনি, ওকে? না হলে তোমার আব্বুকে বিষয়টা বলবো, বুঝেছো? সাদিয়া মাথা নেড়ে চলে গেল। সাদে যেতেই রকি বলল, তুই কি সব কিছু সত্য বললি? আরে ভাই, সত্যি বলছি, ওদের ছোট বোন ছাড়া আর কিছুই ভাবি না। আমরা আমাদের মতো করেই বসে থাকলাম। ওইদিকে কি রে, কি হলো? মুডে লোডশেডিং কি জন্য? তোর ভাই বলে আমাকে নাকি ভালোবাসে, কিন্তু ছোট বোনের মতো হতে চাই বউ, আর বানিয়ে দিল ছোট বোন। শোন, একটা কথা, তুই যদি ভাইয়ার থেকে বড় হতে তাহলে ভাইয়া ঠিক রাজি হয়ে যেত। তুই ছোট, তাই ভাইয়া আরো বেশি ফিরিয়ে দিল। দেখিস না, এত কিউট কিউট ওর থেকে ছোট মেয়ে থেকেও বড় বড় মেয়েদের পেছনে পড়ে থাকে। কিন্তু এটা আবার কেমন কথা? দেখ, ওর পছন্দ, আব্বু আম্মুর পছন্দ, আর আমারও পছন্দ। তাই সাপোজ বাসায় বলিস বা তোর আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেও কোনো কাজ হবে না। ভাইয়া রাজি হবে না, মানে বাসার কেউই রাজি না। কিন্তু আমার ভালোবাসা? পুকুরের পানিতে ভাসিয়ে দে, তোর পিছনে কম ছেলে পড়ে নেই। তাদের ভেতর থেকে একজনের সাথে রিলেশন কর, তাহলে তো হয়ে যায়। তুইও তো দেখতে কম সুন্দর না, তাই না? সত্যি বলছিস? তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। 2টা ক্লাস পর ম্যামের ক্লাস, তাই ম্যাম এলো। তারপর ক্লাস করতে শুরু করলাম। দেখলাম ম্যামের শাড়ি সরে পেট দেখা যাচ্ছে, এদিকে দেখছেও না। দূর, কিভাবে যে বিষয়টা বলি, এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পর ম্যাম এদিকে তাকালো, চোখে চোখ পড়তেই ইশারা করলাম, কিন্তু মনে হচ্ছে কিছু বুঝতে পারছে না। ফোন বের করে ইশারা করে চেক করতে বললাম। তারপর লিখলাম, আপনার শাড়ি সরে সুন্দর ধপধপে পেটটা দেখা যাচ্ছে, ওটা ঠিক করেন, সব ছেলেরা আপনাকে গিলে খাচ্ছে। তারপর ইশারা করে ফোন চেক করতে বললাম। এবার ইশারা বুঝে ফোন চেক করলো, মেসেজ দেখে রিপ্লাই দিল, ধন্যবাদ। ওয়েলকাম। ম্যাম ফোন রেখে আবার পড়াতে শুরু করলো। তারপর পড়ানো শেষ করে চলে গেল। এদিকে এখন টিফিন পিরিয়ড, তাই সবাই বাইরে বসে আছি। তখন মিষ্টি আপু আর ওনার বান্ধবীরা এলো, এসে বলল, কিরে পিচ্ছি, আজকে দেখে সুন্দর একটা কবিতা পোস্ট করেছিস। কাকে নিয়ে লেখালেখি হচ্ছে শুনি? আমার কেউ নেই, আমি কাউকে নিয়ে লেখালেখি করি না, বুঝেছেন? আর আমাকে পিচ্ছি বলবে না, আপনার থেকে মাত্র 1 ক্লাস ছোট। ছোট তো ছোটই, তাই না? আর শোনা, আমরা ভাবছি পিকনিক করব। তোমাদের ক্লাস থেকে বা আর ক্লাস থেকে গেলেও যেতে পারে। প্রিন্সিপাল স্যারকে বললাম, উনি বললেন যদি সবাই যেতে চায় তাহলে নিয়ে যেতে ওনাদের সমস্যা নাই। কোথায় যাবেন ভাবছেন? রাজশাহী চিড়িয়াখানা, আর না হলে অথবা গ্রিন ভ্যালি পার্ক চলো। এগুলো তো দেখা আছে, তবে সবাই গেলে যেতে সমস্যা নাই। দেখেন কতজন যেতে চাই, তার থেকে চলেন ক্লাসে ক্লাসে বিষয়টা বলে দিই, তারপর যারা যারা যেতে চাইবে তাদের লিস্ট করে নিতে হবে। আচ্ছা, ক্লাসের ছেলেদের বলে ওদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওরা ভালো পারবে। মাঝে মধ্যে তো একজন ফুচকাওয়ালা হয়ে যায়। ওটা সব ক্লাসে আছে, তার থেকে বরং প্রতিটা ক্লাস থেকে ওদের ভিতর থেকে কাউকে দায়িত্বটা দিয়ে দেন, ওটাই ভালো হবে। স্যারদের সাথে কথা বলি, তারপর না হয় বলবো। জি। তারপর সবাই মিলে আড্ডা দিতে শুরু করলাম। আড্ডা দেওয়ার সময় মিষ্টি আপু বললেন, ম্যামের সাথে দেখলাম খুব পিরিত জমিয়েছ। কি ব্যাপার, আগে থেকেই কি চেনা জানা নাকি? নাকি আমার মতোই ওনার সাথে হয়েছে? হুম হুম হুম, কি বলো? হুম। আহারে, তেমন না আপু, ওই কক্সবাজারে ঘুরতে গেছিলাম, তখন ওইখানেই পরিচয় হয়েছিল, তাই পূর্ব পরিচিত। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, সে যাই হোক। আচ্ছা, গেলাম, টিফিন পিরিয়ড শেষ হতে চললো। জি আপু, আমরাও যাই। তারপর মিষ্টি আপুরা চলে গেল এবং আমরা উঠে ক্লাসে চলে এলাম। তারপর বাকি ক্লাস করে গেটের সামনে দাঁড়িয়ে নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি ম্যাম আসছে, আমাকে দেখে মুচকি হাসি দিল। ওনার হাসি দেখে কেন জানি না চাইতেও আমার মুখেও হাসি ফুটে উঠল। বুঝলাম না এমন কেন হলো। তাহলে কি ম্যামকে আমার ভালো লাগতে শুরু করেছে? ভালো তো প্রথম দেখাই লেগেছিল, হয়তো ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি আমার ম্যাম। ম্যাম এলো, এসে বললেন, তখন এই বিষয়টার জন্য আবারও ধন্যবাদ। এই জন্য শাড়ি পরি না, কখন কি হয় বুঝতেই পারি না।
কিন্তু যাই বলেন, আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগে, আপনাকে নীল শাড়িতে অনেক মানিয়েছো। তবে আজকে কত ছেলে যে আপনার এমন রূপের আগুনে ওদের হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়েছে তার ঠিক নেই। আর ঠোঁটের নিচের তিলটাই অনেক সুন্দর লাগে আপনাকে। আমার কথা শুনে ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে আমি কিভাবে দেখলাম যে ওনার ঠোঁটের নিচে তিল আছে। এই, তুমি আমার ঠোঁটের নিচে তিল কিভাবে দেখলে? ওটা তো দেখাই যায় না। সেদিন আপনাকে হাসপাতালে কোলে করে নিয়ে যাই, সেদিন দেখেছি। ম্যাম আমার কথা শুনে কেমন করে যেন তাকাচ্ছে। এমনভাবে দেখেন কেন? আবার মারবেন না তো? তাড়াতাড়ি গালে হাত দিলাম। ম্যাম আমার কানটি হেসে দিল। ইস, হাসলে অনেক সুন্দর লাগে। আরে না, কি জন্য মারতে যাব? আচ্ছা, তোমার বন্ধু দুইটা কোথায়? আমাকে দেখে আবার চলে গেছে নাকি? আরে তা নয়, ওরা চলে গেছে। আর আমি আমার ছোট বোনের জন্য অপেক্ষা করছি। আপনার বাসায় কে কে আছে ম্যাম? কেন, ওটা জেনে কি হবে? এমনিতে জিজ্ঞেস করলাম। আচ্ছা, যদি সমস্যা থাকে তাহলে প্রয়োজন নেই। ম্যাম কিছু একটা ভেবে বললেন। তেমন সমস্যা নেই, আমি আমার মামা মামির বাসায় থাকি। আর আব্বু ছোট থাকতে মারা যায়, আর আম্মু 15 বছর আগে মারা যায়। সরি ম্যাম, হয়তো মনে করিয়ে দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। ইটস ওকে, এটা সমস্যা না। আচ্ছা, আমি যাই। আবারও সরি ম্যাম। ধুর পাগল, সরি বলার কি আছে? আচ্ছা বাই, আগামীকাল ইনশাল্লাহ ক্লাসে কথা হবে। জি ম্যাম। ম্যাম চলে গেল আর আমি নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে নীলা এলো। কিরে, আজকে এত দেরি কী জন্য? তারপর আমি আর নীলা বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। হঠাৎ করেই একটা ছেঁকা খাওয়া পোস্ট করতে ইচ্ছে হলো, তাই দিলাম পোস্ট। মন কেন এত উদাসীন? বুকের ভিতর কেন এত অস্থিরতা? এমন তো আগে ছিল না, এখন কেন এমন হয়? ভিতরটা হাহাকার করে ওঠে। মন কেন ছুটে যেতে চাই তুমি নামক গন্তব্যে। একটু পরে একটা কমেন্ট আসলো। জান্নাতুন আপু কমেন্ট করেছে। আহারে বেচারা, কত কষ্টে আছে। কার কাছে মন ছুটে যেতে চায় শুনি? এমন কমেন্ট দেখে রিপ্লাই দিলাম, আপু তেমন না, এমনি এমন পোস্ট দিতে ইচ্ছে হলো তাই দেওয়া আর কি। তারপর ফেসবুক থেকে বেরিয়ে দিলাম ঘুম। তোর পিচ্চি কি স্ট্যাটাস দিয়েছে দেখ, তাইতে যা, মনে হচ্ছে তোরই অপেক্ষা করছে। এই ডাইনি, আমার পিচ্ছি মানে? দেখো, একদম ভালো হচ্ছে না। তোর না তো কার শুনি? সত্যি করে বল তো, তুই ওকে ভালোবাসিস না? আরে ভাই, তুই তো আজও পাবলিক। আচ্ছা, তুই ওকে নিয়ে পড়েছিস কেন? বারবার তুই শুধু ওর কথা তুলিস। আর মানে কি, তুই ওকে ভালোবাসিস? বয়ফ্রেন্ড রেখে ওই পিচির সাথে প্রেম করবো? পাগল কামড় দিয়েছে তো আমাকে। তাহলে তুই চুপ যা তো। শুধু শুধু মাথায় মুন্ডু কি থেকে কি শুরু করিস? তাই নাকি? দেখা যাক সামনে কি হয়। আচ্ছা থাক রে, একটু ঘুমাই। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আড্ডা দিয়ে চলে এলাম। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় চলে আসলাম। রাতে খাবার সময় ভাইয়া, তুই কি যাবি পিকনিকে? যাবো তো ভাবছি, তুই যাবি নাকি? তোরা আবার কোথায় যাবি? তুই না কক্সবাজার থেকে ঘুরে আসলি? তো কি হয়েছে, তুমি এগুলো বুঝবা না? আমি তো তোর পেট থেকে হয়েছি, কিছু বুঝি না, তুই সব বুঝিস। আমিও যাব। আচ্ছা, ম্যাম যাবে? আজব তো, আমিও কিভাবে বলবো? আর তুই আমাকে জিজ্ঞেস করছিস কি জন্য, বুঝলাম না। আম্মু বুঝেছো, ম্যামের সাথে তোমার ছেলের কি পিরিত। যখনই দেখছি তখনই দেখি তোমার ছেলে ম্যামের সাথেই কথা বলছে। আজব তো, ম্যাম যদি নিজে থেকে কথা বলতে আসে তাহলে কি আমি ওনাকে ইগনোর করে চলে আসবো? ওটা কি ঠিক দেখাবে? দেখ, মাইন্ড ঠিক কর, উনি আমাদের ম্যাম। কি হচ্ছে ঠিক বুঝলাম না। তোমার ছেলের বউ খুঁজে পাওয়া গেছে। দেখ নীলা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোর মাথা ঠিক আছে? কিসব উল্টাপাল্টা বলিস? আম্মু, তোমার মেয়েকে বারণ করো, না হলে ওর কপালে মাইর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবে না। ওর বয়স কত হলো যে বউ নিয়ে আসবো? তবে তুই বিয়ে করবি কিনা বল। ঘটক শুধু বারবার ধন্না দিচ্ছে। বিয়ে? এত তাড়াতাড়ি বিয়ে আমি করছি না। আব্বু, বিয়ে দিয়ে এটাকে পাঠিয়ে দাও, বয়স তো আর কম হলো না। দেখ ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখন রেগে যাচ্ছিস কেন? শুধু আমাকে বলা। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে পিসি ওপেন করলাম আর ফোন হাতে নিয়ে দেখি ম্যাম মেসেজ দিয়েছে, তাই রিপ্লাই দিলাম। এই তো ম্যাম, বসে আছি, আপনি? কিন্তু রিপ্লাই নেই, তাই কাজে মন দিলাম। একটু পরে আবারও মেসেজ এলো, দূর, কাজ করি তো, রিপ্লাই পরে দিব।
এখন সময় নেই, একটু পরে রিপ্লাই দিলাম। জি ম্যাম, হয়েছে আপনার। এবার সাথে সাথেই রিপ্লাই এলো। হুম, তুমি কি ব্যস্ত আছো? জি ম্যাম, একটু কাজ করছি। কেন, কিছু কি বলতেন? আরে তা নয়, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাহলে কাজ করো। জি ম্যাম। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি মিষ্টি আপু মেসেঞ্জারে ফোন দিয়েছে। উনি আবার কি জন্য ফোন দিল, এগুলো ভাবতে ভাবতে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কি করো? এই তো আপু, কাজ করি। আপনি? খাওয়া শেষ করে বসে আছি। ভালো লাগছে না, বোরিং বোরিং লাগছে, তাই ভাবলাম তোমাকে একটু জ্বালিয়ে নিই। থাক, মিথ্যা বলতে হবে না। বলেন যে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে পেলেন না, তাই ফোন দিলেন। পিচ্ছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, ওকে? না, মানে আছে। ঠিক করে বলেন, আছে না নাই? আসলেই নেই। আমি তোমাকে মিথ্যে বলছি। আসলে এইসব রিলেশন আমি বিশ্বাস করি না। আর তুমি আমার থেকে পিচ্ছি, তাই মিথ্যা বলছিলাম। ভালো তো, ওইসবের ভিতরে না যাওয়াই ভালো। একবারে বিয়ে করে নেন। কিন্তু তোমার এসব পোস্ট দেখলে তো প্রেম প্রেম পাই, ইচ্ছে করে প্রেম করতে। আমি আবার কি পোস্ট দিই? আর ইচ্ছে হলে প্রেম করেন, সমস্যা কোথায়? ইচ্ছে অপূর্ণ রাখতে নাই। তাই বুঝি? আচ্ছা, খুঁজে দেখি কি হয়। জি, পড়াশোনা নেই, না চোখে ঘুম নেই, এখনো জেগে আছেন? তাই তো ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি ঘুমাবে না? জি না, দেরি আছে। ওকে, আপনি তাহলে ঘুমান। আগামী রবিবার ইনশাল্লাহ কলেজে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। জি। মিষ্টি আপু ফোন কেটে দিল। আমিও কাজে মন দিলাম। কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আবার মেসেজ এলো। এত রাতে আবার কে মেসেজ দিল? দেখি আবার ম্যাম ফোন দিয়েছে। এত রাতে ফোন, এগুলো ভাবতে ভাবতে রিসিভ করলাম। রিসিভ করতেই, বাচ্চা ছেলেদের এত রাত জাগতে নেই। এত রাতে কি করো? দেখেন ম্যাম, আমি বাচ্চা না। আজকে বিয়ে দিলে না, 10 মাস পর ইনশাল্লাহ আমার বউয়ের কোলে বাচ্চা চলে আসবে। তাই? আচ্ছা, তোমার বেবি কতটা পছন্দ? অনেক পছন্দ। আপনার? আমারও অনেক পছন্দ। ও আচ্ছা, তাহলে পছন্দের জিনিস দূরে রাখেন কেন? তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে আসেন। আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কেন? ছেলে কি দেখে রেখেছো? জি তেমন না, এমনি বললাম। আচ্ছা, সে যাই হোক, আপনি এত রাত জেগে কি করেন? উপন্যাস পড়ছিলাম। ওই পড়তে পড়তে এত রাত হয়ে গেল। তুমি কি করো শুনি? এই তো পিসির সামনে বসে আছি, মার্কেটিংয়ের কাজ করি। বাহ, ভালোই তো। তো কেমন কি হয়? এই মনে করেন সংসার চালানোর মতো। তারপর ম্যামের সাথে কথা বলতে শুরু করলাম। প্রায় আধা ঘন্টা মতো কথা বললাম। বাপরে বাপ, এত বকবক করতে পারি! একসময় ম্যাম বলল, 1:30 বাজে। যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আল্লাহ হাফেজ। জি ম্যাম। তারপর ফোন কেটে দিল। আমিও পিসি অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর খাবার জন্য এলাম। আম্মু খাবার দাও। এটা নি, খাবার নিয়ে আয়। পারবো না, ইচ্ছে হলে গিয়ে খাবার খেয়ে আয়, না হলে না খেয়েই থাক। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? খাবার কোথায় আছে? রান্নাঘরেই আছে, গিয়ে খেয়ে নিতে পারিস না? ষাঁড়ের মতো এত চিৎকার দেওয়ার কি আছে? আর কিছু না বলে রান্নাঘরে এলাম। দেখি খিচুড়ি আর ডিম ভাজি করেছে। তাই প্লেটে নিয়ে এসে চেয়ারে বসে খেতে লাগলাম। তারপর খাওয়া শেষ করে আবারও রুমে এসে পিসি অন করে কাজ করতে লাগলাম। বিকেলে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। তখন রাকিব বলল, কিরে, তোর ফ্রেন্ড লিস্টে ম্যাম এবং ওনার ফ্রেন্ড কবে অ্যাড হলো? গতকাল হয়েছে। তো কি হয়েছে বুঝলাম না। তলে তলে ডুবে ডুবে পানি খাচ্ছিস না তো? যদি ওই রকম হতো তাহলে তোরা জানতে পারতি, বুঝেছিস? সে যাই হোক, বাজারের দিকে চল, ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। খাওয়াবি তাহলে? চল, আমি খাওয়াবো। তারপর বাজারে এসে ভাজা পোড়া খেলাম। তারপর সন্ধ্যায় বাসায় এসে আবারও কাজে মন দিলাম। রাতে দেখি ম্যাম মেসেজ দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আর কি করছো? এই তো ম্যাম, ভালো, বসে আছি। আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি শুয়ে আছি। ডিনার হয়েছে? জি। আপনার? না, খেতে ইচ্ছে করছে না, তাই খাওয়া হয়নি। ও আচ্ছা। ম্যামের সাথে চ্যাট করতে করতে একটা পোস্ট দিলাম। তোমার মন খারাপের দেশে যাব, প্রেমের খেয়ায় বেশে। তোমার মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিও, পারলে একটু হাসিও। বুকটা রেখো পেতে, আমার ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দিব তোমার কাছে এসে। আচ্ছা ম্যাম, পরে কথা বলি, কাজ করব। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।
হুম, আল্লাহ হাফেজ। তারপর আমি আমার মতো কাজ করতে লাগলাম। আজকে অনেক দেরি হয়ে গেল, মানে রাত 2টা বেজে গেল। তারপর শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি ম্যাম গুড মর্নিং উইশ করেছে। আমিও গুড মর্নিং উইশ করলাম। তারপর ফোন রেখে খেতে এলাম। দিনটা এমনভাবে পার হয়ে গেল, ম্যামের সাথে ওই হাই হ্যালো হয়েছে। পরের দিন কলেজে বসে আছি, তখন দেখি সাদি একটা ছেলের সাথে ঘুরছে। বাহ, এর ভিতরে দেখি বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে। ভালোই তো। চুপ করে বসে আছি, তখন রাকিব আর রকি এলো। এসে বলল, ম্যামকে যে তোর আশেপাশে আজকে দেখলাম না। ম্যাম আমার কাছে কি জন্য আসবে শুনি? জানিস, ম্যাম মনে হয় তোকে ভালোবাসে। ওনার কথা বলতে আসা এবং তোর দিকে কেমন করে তাকিয়ে থাকা, তারপর বলিস মেসেঞ্জারে নিয়মিত তোর খোঁজ খবর নেয়, এগুলো থেকে মনে হচ্ছে তোকে ম্যাম ভালোবাসে। আরে তেমন কিছু না, হয়তো তাকে বাঁচিয়েছি বলে আমার সাথে এমনভাবে কথা বলে। আসুন, উনি আমার ম্যাম, আমি ওনার ছাত্র। আমাদের মধ্যে কি প্রেম নামক কোনো সম্পর্ক হতে পারে? আর ম্যাম নিজেই কখনো চাইবে না, কারণ উনি সমাজ সম্পর্কে ভালো করে জানেন, বুঝেন। তোর কথাও ঠিক, আবার আমারটাও ঠিক হতে পারে। আচ্ছা বাদ দে, ওইসব নিয়ে না ভাবি, আমরা আমাদের মতো থাকি। ঠিক বলেছিস। তারপর তিনজনে আমরা আমাদের মতো আড্ডা দিতে থাকলাম। দেখলাম ম্যাম আসছে, বোরকার ইস্কাপ পরে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেন জানি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। হঠাৎ ধাক্কা অনুভব করলাম, করতেই ঘোর কাটলো। ম্যামকে নিয়ে কিছু ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। সামনে তাকিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে, আর দুজনের কেউ নেই। আমাকে ধাক্কা দিয়েই উঠে চলে গেছে। আবারও লজ্জাকর অবস্থার মধ্যে পড়ে গেছি। মাথা নিচু করে আছি, লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। কি হলো? এমনভাবে মাথা নিচু করে আছো কেন? কোনো সমস্যা? না আসলে তা না ম্যাম, হয়েছে কি, ভয় পাচ্ছ কেন বুঝলাম না। ভয়ে না, লজ্জায় এমন অবস্থা। আচ্ছা আমি গেলাম, উঠেই হাঁটতে শুরু করলাম। হাসির শব্দ পেলাম, হয়তো ম্যাম হাসছে। শালা, আমিও যে কি করি না। আরেকটি জায়গায় চলে এলাম। ম্যাম অফিসে চলে গেল। রাকিব আর রকি আমার কাছে এলো, এসেই শুরু করলো, বন্ধু বুঝেছি, ম্যামের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ, তাই তো? না আসলে তেমন না। কেন যে এমন হলো বুঝলাম না। তাকে থাকতে ইচ্ছে করছিল তো, তাকে থাকতে ইচ্ছে করছিল, তাই অমন একটা লজ্জাকর অবস্থায় পড়েছি। আর ম্যাম যে আসছে, আগে বলবি না? না, দেখতে চাইছিলাম বন্ধু আমার ম্যামের প্রেমে কতটুকু ডুবেছে। দেখছি তো অনেকটাই ডুবে গেছে। দুঃশালারা, তেমন কিছু না। দুজনে মজা নিতে শুরু করলো। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন মিষ্টি আপু আর ওনার বান্ধবীরা এলো। এসে বলল, এই শোনো, আগামী 25 তারিখ পিকনিকের ডেট ঠিক করতে পারে। আরও তো 15 দিন আছে। হুম। হুম। তারপর সবাই আড্ডা দিতে শুরু করলাম। আমাদের আড্ডা জমে ওঠে, বেশ ভালো লাগে। আড্ডা শেষ করে ক্লাসে চলে এলাম। এখন ম্যামের ক্লাসের সময়, কেন জানি না ম্যামের ক্লাসের অপেক্ষায় ছিলাম। এটা কি ভালো লাগা না ভালোবাসা? হয়তো ভালো লাগা। ম্যাম আসলেন, ক্লাস শুরু হলো। ম্যাম ক্লাস করাচ্ছে, আমি ওনার দিকে তাকিয়ে আছি। হয়তো আমার এমনভাবে তাকাতে উনি অস্বস্তি বোধ করছে, কিন্তু আমি তো একাই ওনার দিকে তাকিয়ে নেই, অনেক স্টুডেন্ট তাকিয়ে আছে। চোখের ইশারায় কিছু বলতে চাইছে, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু আজকে আমার এমন হচ্ছে কেন বুঝলাম না। তাহলে কি সত্যি সত্যি আমি ওনাকে ভালোবেসে ফেলেছি? না, এটা ভালোবাসা হতে পারে না, অন্য কিছু। মাথা নিচু করে নিলাম। ম্যাম ওনার ক্লাস শেষ করে চলে গেলেন। তারপর আরেকটা ক্লাস হলো। এখন ছুটি, আবারও নীলার জন্য বসে থাকতে হবে। ধুর। আচ্ছা তোরা যা তাহলে। রকি আর রাকিব মাথা নাড়িয়ে চলে গেল। আমরা যেখানে বসে আড্ডা দিই ওখানে এসে বসলাম আর ফেসবুকে গিয়ে ভিডিও দেখতে থাকলাম। একটু পরে কারো আসার উপস্থিতি টের পেলাম। মাথা উঁচু করে দেখি মিষ্টি আপু। জি আপু, বলেন, কি বলবেন? এখানে বসে আছো যে, তোমার বন্ধুগুলো কোথায় গেল যে একা একা বসে আছো? ক্লাস নেই, আর নীলার জন্য অপেক্ষা করছি। আপনার ক্লাস নেই? না, আর ক্লাস নেই। আচ্ছা সরো বসি। জায়গার কি অভাব আছে নাকি? এক জায়গায় বসলেই তো হয়ে যায়, তাই না? ওকে ঠিক আছে রে বাবা। আচ্ছা বলো, দিনকাল কেমন যাচ্ছে? আর তোমার কল্পনা রানী কেমন আছে? জি, ভালোই আছে।
তো তোমার কল্পনার রাজ্যের সেই রানীটা কে? তা তো জানি না, যখন হবে তখন বলতে পারবো। মিথ্যে বলো কেন? মনে হয় না তুমি সিঙ্গেল আছো। জি, সিঙ্গেলও নেই আবার মিঙ্গলও নেই, মনে করেন মাঝখানে ঝুলে আছি। বাহ, কার প্রেমে এমন ভাবে হাবুডুবু খাচ্ছ? নিশ্চয়ই ম্যামের প্রেমে। কি যে বলেন না আপু, সেটা কিভাবে সম্ভব বলেন? উনি না, অন্য কেউ, তবে একজনের প্রেমে তো অবশ্যই পড়েছি, আর সেটা হচ্ছি আমি নিজেই। আমি আমারই প্রেমে পড়েছি। তাই বুঝি? তো নিজের প্রেমে পড়ার কারণ কি শুনি? হুম। নিজেই নিজের প্রেমে পড়তে আবার কারণ লাগে নাকি? এমনভাবে মিষ্টাবুর সাথে কথা বলতে শুরু করলাম। একসময় উনি উঠে চলে গেল, আমি আবারও বসে থাকলাম। একটু পর নীলা আসতেই দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাসায় চলে আসলাম। রাতে ম্যামের মেসেজ না, একবারে ফোন এলো। আমি তো কেমন একটা ঘরের মধ্যে চলে গেলাম। উনি আবার কী ভেবে ফোন দিলেন? আচ্ছা, রিসিভ করে দেখি। তারপর রিসিভ করেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম, বলেন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ম্যাম, ভালো আছি। আজকে যে হঠাৎ করে ফোন দিলেন? এমনিতেই দিলাম, সমস্যা হলে ফোন রেখে দিচ্ছি। আরে না ম্যাম, কোনো সমস্যা নাই। আচ্ছা বলেন, ডিনার হয়েছে? হুম। আর আজকে কি মাতাল হয়ে গেছিলা, না কিছু খেয়ে গেছিলা? এমনভাবে তাকিয়েছিলা কি জন্য? সরি ম্যাম, ভুল হয়েছে। আর এমন হবে না। জি ম্যাম, মনে মনে বললাম। আর তাকাচ্ছি না। আমারই তখন থেকে কেমন লজ্জা করছে। ম্যামের সাথে কিছুক্ষণ কথা বললাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। ম্যাম এখন আর তেমন মেসেজ দেয় না, ফোনই বেশি দেই। বোন বিষয়টা টের পেয়েছে, তাই তো সব সময় পিছনে পড়ে থাকে। কিন্তু ওকে বোঝাতে পারি না যে আমাদের মধ্যে কিছু নেই। প্রতিদিনের মতো যেখানে বসে থাকি সেখানে বসে আছি। দুই হারামি বসে আছে। ম্যাম এদিকে আসছে। দুজনে উঠতে চাইলে জোর করে বসে রাখলাম। তোরা যাবি না? তোদের মধ্যে আমি নেই। আর কলেজে কি শুরু হয়েছে জানিস? সবাইকে বোঝাবে কে যে আমাদের মধ্যে কিছুই নেই? মনে মনে বললাম, ম্যামকে বলতে হবে যেন আর এমনভাবে কথা না বলতে আসে, বা আমি কথা না বলি, বিশেষ করে কলেজে। শালা এদের বোঝাবে কে যে আমাদের মধ্যে কিছু নেই? যদিও আমি ভালোবাসি, কিন্তু সেটা কখনোই প্রকাশ করব না। ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। তবে প্রিয় মানুষের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার ফিলিংসটাই, তবে হয়তো কখনো পছন্দের মানুষের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনাই হবে না। আমার ভালোবাসা হয়তো একতরফায় থেকে যাবে, এগুলো ভাবছি। তখন ম্যাম আমাদের কাছে এলো, মুচকি হেসে বলল, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, একটা কথা বলবো, খারাপ কিছু ভাববেন না। আচ্ছা বলো শুনি। আমরা দুজনে হয়তো জানি আপনাদের মধ্যে কেমন সম্পর্ক, কিন্তু কলেজের সবাই এটা নেগেটিভ ভাবে নিচ্ছে। বিষয়টি হয়তো আপনিও শুনেছেন। আকাশের হয়তো সমস্যা হবে না, কিন্তু আপনারই নামটা বেশি খারাপ হবে। এমনি ফোনে কথা হয় ঠিক আছে, কিন্তু কলেজে আর এমন ভাবে কথা বলবেন না। আর রাকিবের কথা শুনে ম্যাম আমার দিকে তাকালো। তারপর কিছু একটা ভেবে বলল, কথাটি তুমি ঠিক বলেছ এবং বিষয়টা আমিও শুনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ম্যাম, মনে কষ্ট নিয়েন না, আমি শুধু আপনার কথা চিন্তা করেই বললাম। আরে পাগল, আমি আবার মনে কষ্ট নিতে যাব কেন? না, কিছু মনে করিনি। ম্যাম একটু এসে চলে গেল। আমরা আমাদের মতো করে কথা বলতে থাকলাম। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। দুপুরে বাসা যাওয়ার সময় নীলা বলল, ভাইয়া, ভাবির কিছু হয়েছে? কেমন মনটা মনে হচ্ছে খারাপ হয়ে আছে? ওই ডাইনি, তোকে বলিনি আমাদের মধ্যে কিছু নেই? আর আমি কিভাবে বলবো যে ওনার কি হয়েছে? আমি তো কলেজে আসার পর থেকেই দেখলাম মুখটা কেমন গম্ভীর হয়েছিল। আর তুই প্লিজ এ ভাবে ভাবে বলা বন্ধ কর। ম্যাম যদি শোনে তাহলে কি বলবে বা কি ভাববে? কখনো ভেবে দেখেছিস? ননদ ভাববে আর কি ভাববে? সত্যি তুই ম্যামকে ভালোবাসিস না? এসব নিয়ে কেন পড়লি বলতো? দেখ, এসব কিন্তু আমার ভালো লাগে না। আর যদি এগুলো নিয়ে বেশি প্যাচাল পারিস তাহলে কিন্তু আব্বুকে বলে তোর বিয়েটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বলবো না ভাইয়া, ফুচকা খাবো। বিকেলে যাস। এখন এই দুপুরে কোথায় ফুচকা পাবি? বিকেলে বাজারে নিয়ে যাবি? না, ফুচকা নিয়ে আসবো।
তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে শুয়ে রইলাম। শুয়ে থাকতে থাকতে কবে যে ঘুমিয়ে গেছি জানি না। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আড্ডা দিতে। সন্ধ্যায় বাসায় এলাম। আসার সময় বাজার থেকে ফুচকা নিয়ে আসছি। নীলাকে ফুচকা দিয়ে এসে রুমে এসে পিসি অন করে কাজে মন দিলাম। রাতে চুপ করে শুয়ে আছি আর ফেসবুকিং করছি। বুঝলাম না আজকে ম্যাম কোনো মেসেজ বা ফোন দিল না, কিন্তু কেন? কোনো সমস্যায় কি পড়েছেন? আমি কি ফোন দিব? দিয়ে দেখি। ফোন দিলাম কিন্তু কেটে দিল। আবারও ফোন দিলাম কিন্তু কেটে দিল। হয়তো কোনো সমস্যায় আছে। ফোনের ডাটা অফ করে শুয়ে আছি। আজকে কথা হয়নি তো কেমন যেন ভিতরটা হাহাকার করছে। কেমন একটা অস্থিরতা তৈরি হয়েছে। দূর, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। শোয়া থেকে উঠে পিসির সামনে বসলাম। তারপর কাজ করতে লাগলাম। আচ্ছা, যেহেতু ভালোবাসিস তাহলে বলে দে না, তোর সমস্যাটাও বল। যদিও তো সব কিছু জানার পরেও রাজি হয় তাহলে তো ভালোই, তাই না? না রে, থাক, প্রয়োজন নেই ওর জীবনটা নষ্ট করার। ওর কত কি স্বপ্ন তা ঠিক আছে, যা আমি কখনোই পূরণ করতে পারবো না। আর ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিব। তুই কিন্তু ওর সাথে সব কিছু শেয়ার করতে পারতি। আর ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিব। প্রয়োজন নেই ওই সব কিছু। ফোন দিব না, আর রিসিভ করবও না। আর কলেজেও সব নেগেটিভ কথা বলেছে। আজকে বিষয়টা অনেক খারাপ লাগলো। স্যারদের ভেতরেও এগুলো শুরু হয়েছে। যেটা ভালো মনে হয় করিস। আসুন, আরেকবার বিষয়টা ভাব। প্রয়োজনে বারবার ভাব। না রে, থাক, আমি দুপুর থেকে অনেক ভেবেছি। ঘুমের মেডিসিন নিয়েছি, ঘুম আসছে, ঘুমাবো। ওকে, ঠিক আছে। ওকে, ঘুমা তাহলে। ওকে, বাই। বুঝলাম না কি হয়েছে। আবার ফোন দিব না থাক, কি না কি ভাববে তার ঠিক নেই। আগামীকাল কলেজে গিয়ে জিজ্ঞেস করে নিব। তারপর একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে এলো। আমি উঠে গিয়ে ওনার সামনে গেলাম। ম্যাম দাঁড়ান। আমার কথা শুনে ম্যাম দাঁড়িয়ে গেল। ম্যাম কোনো সমস্যা হয়েছে? একটু সমস্যায় আছি। ওকে, ঠিক আছে। ম্যাম চলে গেল। ম্যাম আমাকে এড়িয়ে চলতে চাইছে। মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। আবারও বন্ধুদের কাছে এলাম। ম্যাম মনে হচ্ছে আমাকে এড়িয়ে চলতে চাইছে। কেন? সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা, সে যাই হোক, তাতে আমার কি? তাই? তাহলে এমন মুড অফ কি জন্য শুনি? এমনিতেই। আচ্ছা, ওইসব বাদ দে তো। আর 4 দিন পর তো পিকনিকে যাচ্ছি, তাই না? হুম, যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো ভালোই হতো। আহারে, তারপর আড্ডা দিয়ে চলে এলাম ক্লাসে। এমনভাবে সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে নীলার জন্য অপেক্ষা করছি। তখন মিষ্টি আপু এলো। এসে বলল, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? আজকে মুড অফ দেখছি। না আপু, তেমন কিছু না। আচ্ছা বলেন, কয়টা বাস যাচ্ছে? 100 স্টুডেন্ট মতো হচ্ছে। 2টা বাস। আর স্যারেরা কারে যাবে? বাহ, ভালোই তো। খাবারে কি করা হবে? সকালে নাস্তা, দুপুরে বিরিয়ানি। বাহ, তাহলে তো ভালোই হবে। একবারে জমে ক্ষীর হয়ে যাবে। মিষ্টি আপুর সাথে কথা বলতে বলতে নীলা চলে এলো। নীলা আসতেই ওর সাথে চলে আসলাম। রাতে চুপ করে বসে আছি। কিছুই ভালো লাগছে না। ম্যামকে ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করছে না। মেসেজের রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না। কোনো কিছুই ভালো লাগছে না। বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে আছে। হঠাৎ করেই কেন এমন করছে বুঝলাম না। আমি তো এমন কিছুই করিনি। আর জোর করতেও পারছি না। আবারও ফোন দিলাম কিন্তু এবার অফ দেখাচ্ছে। বুকের ভিতর চাপা কষ্ট হচ্ছে। না, এমনভাবে কষ্ট পাওয়া চলবে না। উনি কথা বলতে চাইছে না তো কি আর করার। কাউকে জোর করে কিছু করা যায় না। দূর, ভাল লাগে না কিছুই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে এলাম। তখন আম্মু বলল, কিছু হয়েছে? তোকে কেমন যেন দেখাচ্ছে। কি হবে, কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল? সত্যি বলছি, কিছুই হয়নি। ওকে, ঠিক আছে, সমস্যা হয়নি তো হয়নি। তারপর খাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর একটু পরে ভাই বোন কলেজে যাবার জন্য বেরিয়ে পড়লাম। চুপ করে বসে আছি। তখন নীলা বলল, সত্যি করে বল তো কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, আর তুই সেটা সবার থেকে লুকিয়ে রাখতে চাইছিস, কিন্তু মনে হয় না সেটা লুকিয়ে রাখতে পারবি। আরে কিছুই হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিছু একটা হবে। কি হবে শুনি? যখন হবে তখন দেখতে পাবি। ওইসব বাদ দে।
আর এগুলো নিয়ে তোকে চিন্তা না করলেও চলবে। তারপর কলেজে চলে এলাম। এসে আড্ডা দেওয়ার জায়গায় বসে থাকলাম। রাকিব আর রকি আসতেই ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। ম্যামকে দেখে রাকিব বলল, কিরে, ম্যামের সাথে কথা হয়েছে? না রে, আমার থেকে দূরে যেতে চাইছে। গতকাল ফোন দিলাম, মেসেজ দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। আচ্ছা সে যাই হোক, ওগুলো বাদ দে, আমরা আমাদের মতো আড্ডা দিই। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে আবারও আড্ডা মেতে উঠেছে। মিষ্টি আপু আমার থেকে একটু দূরে বসে আছে। দেখলাম এক জোড়া চোখ কেমন করে যেন তাকিয়ে আছে। সেদিকে আমি খুব একটা গুরুত্ব দিলাম না। আমরা আমাদের মতো আড্ডা দিতে থাকলাম। আবারও নীলার জন্য দাঁড়িয়ে আছি। ম্যামকে দেখলাম যাচ্ছে। আমি একটু দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আমাকে ইগনোর করার কারণটা কি জানতে পারি? আমি তোমাকে ইগনোর করতে যাবো কেন? একটা সমস্যায় আছি তাই কথা বলতে পারছি না, আর তুমি ভাবছো তোমাকে ইগনোর করছি? আচ্ছা শুনেন, ভালোবাসেন আমাকে? বাসি তো, তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা আমার স্টুডেন্ট বলে কথা। ও আচ্ছা, এটাই জানা ছিল। আর শুনেন, আমি ফিডার খাই না। যে আপনার এটা সমস্যা না আমাকে ইচ্ছে করে ইগনোর করা, বুঝতে পারি না। সে যাই হোক, কিন্তু একটা কথা শুনেন, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, সেটা এখন বুঝতে পারছি। ভাবতাম এটা শুধু অ্যাট্রাকশান ছিল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। তো আমি কি করব? খুশিতে কি ডান্স দেবো? আহা, আমি কি তা একবারও বলেছি আপনি ডান্স করেন? তবে আমার সামনে ডান্স দিলে কিছু বলবো না, পরম আবেশে পিছন থেকে জড়িয়ে ধরবো। আমি তোমার কলেজের ম্যাম, এটা মাথায় রাখবা। আর তুমি তোমার লিমিটের ভেতরে থাকবা। আমি কি লিমিট ক্রস করেছি? ইচ্ছা করছে লিমিট ক্রস করতে, শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ম্যাম কিছু না বলে চলে গেল। আমি মুচকি আসলাম। নীলা আসতেই তারপর বাসায় চলে আসলাম। 2 দিন চলে গেল। ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। কলেজে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ইগনোর করেছে। আমি যেন কেমন হয়ে গেছি, নিজেকে কেমন যেন অগোছালো লাগছে, কিছুই ভালো লাগছে না। পাগলের মতো কেমন ছটফট করি। সকালে বসে নাস্তা করছি, তখন আম্মু বলল, বলবি কি হয়েছে না মাইর খাবি? তুই এমন কেন হয়ে গেছিস? কেমন মন খারাপ করে থাকিস? মুখে আগের মতো হাসি নেই। নীলার সাথেও কেমন আর আগের মতো ঝগড়া করিস না, একদম চুপ নিশ্চুপ হয়ে গেছিস। না আম্মু, কিছু হয়নি। শরীরটা কেমন যেন ভালো লাগে না। হঠাৎ করেই নীলা বলল, বুঝতে পারছো না কি হয়েছে? এই 3 দিন থেকে একে ফোনে আর কথা বলতে দেখেছো? তোমার ছেলে ম্যামের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু স্বীকার করছে না। ম্যাম হয়তো বিষয়টা বুঝতে পেরে আর কথা বলছে না। আর কলেজ থেকেও কথা বলতে দেখতে পাচ্ছি না। তুই কিন্তু একটু বেশি বুঝিস। ওইরকম কিছুই না। তুই চুপ থাক। যদি তেমন কিছু না হয় তাহলে তোর এমন অবস্থা কি জন্য? সেটাই তো। আম্মু মনে হচ্ছে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কিছু একটার জন্য ম্যাম দূরে চলে যাচ্ছে। দূর সাই, বলছি তো কিছুই না। দেখেছো আম্মু, সত্যি বলতেও কেমন রেগে যাচ্ছে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলতো তুই ম্যামকে ভালোবাসিস না। যদি বলিস তাহলে বিশ্বাস করব। এটা আবার কেমন কথা? ওইসব বাদে তো। আর চুপচাপ খেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। কেউ আর কিছু বলছে না। আম্মু আর নীলা বিষয়টা বুঝতে পারছে। আমি খাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে নিলাম। বসে আছি। আবারও ম্যামকে নক দিলাম। আরে ম্যাম, সত্যি বলছি, আপনাকে ভালোবাসি, কিন্তু রেসপন্স নেই। মেসেজ সিন করেই রেখে দিচ্ছে। এর প্রতিশোধ অবশ্যই নিব। আচ্ছা, জানাতন আপনাকে বলবো? না থাক, এগুলো না বলাই ভালো। তখন ম্যাম আমাকে কি না কি বলে। তারপর কলেজে এসে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু এমন সময় আসে যখন ক্লাস শুরু হতে যায়, তখন যেন আমার সাথে কথা বলতে না হয় বা দেখা না হয়, কিন্তু ম্যামের চোখের নিচেও কেমন কালি পড়ে গেছে। এটা নিশ্চিত ম্যাম আমাকে ভালোবাসে, কিন্তু ওনার পেট থেকে ওটা বের করতে হবে। আগামীকাল পিকনিক আছে। আচ্ছা, আমরা কিছু করব? কি করবি? তবে এটা শিওর, ম্যামও আমাকে ভালোবাসে, কিন্তু কিছু একটার কারণে বলতে পারছে না বা রাজি হচ্ছে না। আচ্ছা, ম্যামের ওই ফ্রেন্ডের সাথে কথা বলে দেখ। না রে, বাদ দে তো। আচ্ছা সে যাই হোক, আগামীকাল পিকনিক থেকে আসি, তারপর কিছু একটা করব। কেমন আমাকে ইগনোর করে এর উচিত শিক্ষাটা দিব। ক্লাসের সময় হতে চললো, কিন্তু ম্যামের দেখা নাই। হয়তো আসছে। আচ্ছা তোরা যা, আমি দেখি আগে কথা বলতে পারি কি না। আমি উঠে ম্যামের সামনে গেলাম। ম্যাম, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন? আমি আবার কি করলাম? সমস্যাটা কি বলবেন? আমাকে ভালোবাসতে সমস্যা কোথায়?
ক্লাস আছে আমার, সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। ম্যাম পাশ কাটিয়ে চলে গেল। আমি হাত ধরতে চেয়েও পারলাম না, কারণ এটা এখানে ঠিক হবে না। আর থাপ্পড় আমার জন্য হয়তো প্রস্তুত ছিল। আচ্ছা, সে যাই হোক, আজকে জানাতন আপুর সাথে কথা বলবো। ম্যামের যেহেতু উনি বেস্ট ফ্রেন্ড, সেহেতু উনি অবশ্যই জানাতন আপুকে সব কিছু শেয়ার করেন। তাই আর ম্যামের সাথে দেখা বা কথা বলার চেষ্টা করিনি। রাতে চুপচাপ বসে আছি, তখন জানাতন আপুকে মেসেজ দিলাম, আপু আপনি যখন ফ্রি থাকবেন তখন আমাকে ফোন দিয়েন তো, আর ম্যামকে কিছু বলবেন না। ফোন রেখে কাজে মন দিলাম। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। একটু পরে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি জানাতন আপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো পিচ্ছি? ভালো না আপু, আপনার বান্ধবী যে আমার ভিতর থেকে আমিটাকে নিয়ে রেখে দিয়েছে। ঠিক বুঝলাম না। মিথ্যা বলেন কেন? আমি জানি আপনি সব কিছু জানেন। আপনি ম্যামের বেস্ট ফ্রেন্ড বলে কথা। তাই বুঝি? জি। আচ্ছা বলেন তো, ম্যামের সমস্যাটা কোথায়? আমাকে এমনভাবে ইগনোর করছে কেন? আমাকে ভালোবাসতে ওনার সমস্যা কোথায়? আমি বুঝতে পারছি কোনো না কোনো একটা কারণ আছে। দেখো, ইয়া তোমাকে তোমার আগে থেকে ভালোবাসে। দেখেছো বাচ্চাটা কি অবস্থা এখন হয়েছে? বলছি যে তোর সমস্যাটা বল, যদি রাজি হয় তো হলো, না হলে প্রয়োজন নেই। কিন্তু আমার কথা শুনে না, এখন নিজেই কষ্ট পাচ্ছে এবং তোমাকেও কষ্ট দিচ্ছে। সমস্যাটা বলেন। এরা কখনো বেবি কনসেপ্ট করতে পারবে না, তাই তো এখনো বিয়ে করেনি। আর এই জন্য ওর মামির কাছে অনেক কথা শুনে। আচ্ছা, এখানে ওর সমস্যা কোথায় বলো তো? ওর অনেক কষ্ট। ওপর থেকে ওকে সবাই যেমন হাসি খুশি দেখে, ঠিক ভেতর থেকে তেমনটাই কষ্টে থাকে। তোমার তো নাকি বেবি অনেক পছন্দ, তাই এরা তোমার থেকে এমনভাবে দূরে সরে গিয়েছে। আমি সব কিছু চুপচাপ শুনে গেলাম। আমি কি বলবো বুঝতে পারছি না, চুপ করে আছি। তখন জানাতন আপু বললেন, এই জন্যই রাজি না, বুঝেছো? জি বুঝলাম, কিন্তু শুনেন, আপনার বান্ধবীর কপালে আরও কিছু দুঃখ আছে। তারপর থেকে ইনশাল্লাহ আর কষ্ট থাকবে না। তোমার কথা বুঝলাম না। আমার কথাগুলো মনে করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর শুনেন, আপনার বান্ধবীকে কিছু বলবেন না যে আপনার সাথে আমার কথা হয়েছে। আগামীকাল পিকনিক থেকে এসে দেখবেন আপনার কাছে ফোন দিয়ে সেই লেভেলের কান্নাকাটি করবে। কেন? যখন কান্না করবে তখন বুঝতে পারবেন। আচ্ছা আপু, এখন তাহলে রাখি। আর আপনার বান্ধবীকে কিছু বলবেন না, ওকে? ওকে, ঠিক আছে। আল্লাহ জানেন এই শয়তান ছেলে আবার কি করবে। ওকে, আল্লাহ হাফেজ। জি। জানাতুন আপু ফোন কেটে দিল। তারপর একটু ভেবে নীলাকে ডাক দিলাম, নীলা, এই নীলা, আমার রুমে একটু আইতো। চুপ করে বসে আছি। তখন নীলা এলো, এসে বলল, বল এখন কি জন্য ডাকলি? ওই চেয়ারটা নিয়ে এসে বস। নীলা আমার কথা শুনে চেয়ারটা নিয়ে বসলো। তারপর ওকে সব কিছু বললাম। সব শুনে নীলা কেমন করে যেন তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না। এটা আমাকে না বলে আব্বু আম্মুকে বল, তাহলে বেশি ভালো হবে। আর তুই কি চাচ্ছিস? এতক্ষণ তোকে কি বললাম? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর শোন, আমি আব্বু আম্মুকে বলছি। আমি কিছু বলার আগেই নীলা নাচতে নাচতে চলে গেল। বুঝলাম না ওর এত খুশি হবার কারণ কি। একটু পরে আম্মু আমার রুমে এলো। আম্মু রাখাতে বুঝতে পারছি নীলার সব কিছু বলা হয়ে গেছে। এসে পাশের চেয়ারে বসলো। তারপর বলল, তোকে তো আগে থেকেই বলছি কি হয়েছে, কিন্তু বলতেই রাজি হলি না। আমি কি অত কিছু জানতাম নাকি? আচ্ছা, তোমরা রাজি তো? দেখ, তোদের খুশিতেই আমাদের খুশি। বুঝলাম মেয়েটার সমস্যা আছে, কিন্তু যদি আমার মেয়ের এমন হতো তাহলে আমি কি করতাম? আচ্ছা, এক কাজ করবি, তুই মেয়েটাকে আমাদের বাসায় ইনভাইট কর। আমার সাথে তো কথাই বলে না, ইগনোর করে চলছে। আর আমি বললে রাজি হবে? আচ্ছা, নীলাকেই বলতে বলবো, নীলাই বলবে, আর এগুলো নিয়ে টেনশন করতে হবে না। ওই মেয়েকেই আমার আরেকটা মেয়ে করে নিয়ে আসবো। আব্বু রাজি তো? তোর আব্বুই বলল। তোর এমন অবস্থা দেখে আমরাই টেনশনে চলে গেছিলাম। ওকে আম্মু। আম্মু চলে গেল। আমি আমার মতো কাজ করতে লাগলাম। আইডিয়া। মিষ্টি আপুকে ফোন দিলাম। রিসিভ করেই বলল, কি ব্যাপার চাকাখোর, আজকে হঠাৎ এই মনে পড়লো? ওই কোথায় ছাকা খেলাম। আর শুনেন, আপনাকে একটা সাহায্য করতে হবে, প্লিজ। না করবেন না?
কি সাহায্য শুনি? আগামীকাল শুধু আমার সাথে একটু অভিনয় করতে হবে। কিসের অভিনয়? টিকটকার হলে নাকি, না ইউটিউবারে যে ভিডিও বানাতে হবে? না আপু, তেমন কিছু না। আমার সাথে একটু প্রেমের অভিনয় করতে হবে। ম্যামকে জেলাস ফিল করার জন্য, তাই তো? ঠিক বুঝেছি, ম্যামের সাথে তোমার চক্কর চলছে। না আসলে আপু, ওই আর কি, আমাদের পরিচয় অনেক আগে থেকেই। ওই কক্সবাজারে ঘুরতে গিয়ে ওখান থেকেই পরিচয়। কিন্তু উনি যে আমাদের ম্যাম হয়ে আমাদের কলেজে আসবে কখনো ভাবিনি। আচ্ছা ঠিক আছে, তবে আমার লাভ কি শুনি? আগামীকাল আপনার সকল খাবার খরচ আমার। আপনি যা খাবেন সেটাই খাবো, কিন্তু এর মধ্যে আপনার বান্ধবীগুলোকে আবার অ্যাড করে দিয়েন না, না হলে আমি ফকির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর কিছু করতে হবে? শুনেন, কি থেকে কি করবেন, ম্যামকে আমাদের বাসে উঠতে বলবেন, অন্য গাড়িতে যেন না উঠে। ওকে? আচ্ছা ঠিক আছে, তারপরে কি করতে হবে? আপনি আমার পাশের সিটে বসবেন। তারপর একে একে অনেক কিছু বললাম, আর আপনারা আগামীকাল জানতে পারবেন, সমস্যা নাই। ওকে আপু, এখন তাহলে ঘুমান, আর আমিও ঘুমাই। আগামীকাল কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তারপর ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু পরে ঘুম আসতেই ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে আর ঘুমাইনি। একটু পরে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রেডি হয়ে নিলাম। তারপর মানিব্যাগে ১,০০০ মতো আর বিকাশে এবং নগদে আছেই। না জানি আজকে কত টাকা খরচ করবে ওই ডাইনি আপু। বল, আবার কি জন্য ডাকলি? তারপর নীলাকে সবকিছু বললাম। নীলা শুনে কেমন করে যেন তাকিয়ে আছে। তোকে কি বললাম বুঝতে পারলি? এটা কি ঠিক হবে? ওটা কিছুই হবে না। আমাকে তো কম কষ্ট দেয়নি প্রতিশোধ নিতে, না শুধু ওনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য এমন করা, বুঝেছিস? বুঝলাম। ভাইয়া, তুই কিন্তু জায়গা মতো আঘাত করতে যাচ্ছিস। ম্যাম এত 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 জ্বলবে আর লুচির মতো ফুলবে, বলার মতো। আচ্ছা যাই হোক, আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যেতে হবে। তারপর আমরা একটু পরে কলেজে চলে আসলাম। ম্যাডাম দাঁড়াও, তোমার আজকে কী যে অবস্থা হয় দেখো শুধু। মিষ্টি আপু আসতে বললাম, ম্যামের কাছে যান, আমরা এ বাসে উঠছি। ওকে ডিয়ার। আচ্ছা যান। মিষ্টি আপু যেতেই রকি বলল, ঠিক বুঝলাম না, তুই কি করতে যাচ্ছিস? তাহলে শোন। তারপর দুজনকে সব কিছু বললাম। তোরা দুজনে শুধু ম্যামের দিকে দূর থেকে খেয়াল রাখবি, দেখবি কি করে। তারপর আমরা বাসে উঠে পড়লাম। একে একে সব স্টুডেন্ট উঠতে শুরু করলো, আর মিষ্টি আপু ম্যামকে নিয়ে এলো। ম্যামকে সামনের সিটে ওনার এক বান্ধবীর পাশে বসালেন, আর মিষ্টি আপু এসে আমার পাশে বসলো। ম্যামের দিকে তাকিয়ে দেখি কেমন করে যেন তাকালো। তারপর ফোন বের করে ফোন টিপতে শুরু করলো। বাস ছেড়ে দিয়েছে। ফোন বের করে ইয়ারফোনে গান শুনতে লাগলাম। দুজনে এক ইয়ারফোনে গান শুনছি। ম্যামের আজকে কি অবস্থা হবে ভাবতেই কেমন লাগছে। আমার তো ভয় হচ্ছে যদি ম্যাম আমাকে মারে। মার খাবেন কেন, ম্যাম কিছুই বলবে না। মিষ্টি আপুর সাথে কথা বলতে শুরু করলাম। একটু পরে কেমন ঘুম চলে আসছে, কিন্তু ঘুমানো চলবে না। দূর, যেতে 3 ঘন্টা মতো লাগবে, তার থেকে বরং ঘুমিয়েই যাই। যাকে ভালোবাসি তাকে তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে সাহায্য করতে হচ্ছে, ভাবা যায়? আমার থেকে কপাল পোড়া কে হতে পারে? সে যাই হোক, ওদেরটাই পূর্ণতা পাক। যদিও ওর প্রেম না, ওর কবিতার প্রেমে, ওর লেখার প্রেমে পড়েছি। তবে এটা ভালো হয়েছে, ওর প্রতিবেশী দুর্বল হওয়ার আগেই এমনটা হয়ে গেল। ভালোবাসা আমার কাছে এত এসেছে, কিন্তু আমি ভালোবাসা থেকে এতদিন দূরে থেকেছি। তাই হয়তো এখন আমি ভালোবাসতে চাইছি বলেই ভালোবাসা আমার থেকে দূরে সরে গেছে। তবে একেবারে বরের সাথেই প্রেম করব ইনশাল্লাহ। ওর দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। আমি আমার মতো করে ফোন টিপতে লাগলাম, আর ম্যামের দিকে আর চোখে দেখতে লাগলাম। ম্যামের ফেস কেমন চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। একটু পরে ঘুম ভাঙলো। ইসরে, কেউ ঘুরতে এসে ঘুমাই, দূর চাই, তার থেকে বরং স্পিকারে গান ছাড়ি। তারপর বাকি পথ এমনভাবে চলে আসলাম। এসে নেমে গেলাম। তারপর ভিতরে এলাম। নাস্তার ব্যবস্থা করা হয়েছে, তাই সবাইকে নাস্তা দেওয়া হলো। তারপর নাস্তা খেতে লাগলাম। মিষ্টি আপু আসেন, আপনাকে খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে মিষ্টি আপু আশেপাশে তাকালো। তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই খাইয়ে দিলাম। নাস্তা হিসাবে লুচি আর ডিম ভাজি এবং মিষ্টি আছে। মিষ্টি আপুকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। ম্যামকে দেখলাম কেমন করে যেন তাকিয়ে আছে।
তারপর খাওয়া শেষ করে মিষ্টি আপু ম্যামকে গিয়ে বলল, ম্যাম চলেন এবার ঘুরতে বের হই। হুম, চলো। তারপর ম্যাম মিষ্টি আপুকে নিয়ে আসতেই ঘুরতে বের হলাম। সাথে আরও কয়েকজন আছে। আমি তো মিষ্টি আপুর পাশাপাশি হাঁটছি, একদম পাশাপাশি। ম্যামের দিকে একটু তাকালাম, দেখি চোখগুলো কেমন লাল হয়ে গেছে। কানের পাশে গিয়ে বললাম, কাজে দিচ্ছে আপু? সেটাই তো দেখছি। আচ্ছা। তারপর ঘোরাঘুরি করতে শুরু করলাম। এমনভাবে দুপুর হয়ে গেল, অনেক ক্লান্ত, তাই সবাই মিলে বসে আছি। রাইটার সাহেব কিছু বলো শুনি। আচ্ছা ঠিক আছে, একটু ভেবে বলতে শুরু করলাম। তার প্রথম স্পর্শে বুঝেছি তার কোমলতা। সে কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ। সে রূপবতী, সে গুণবতী, সে সুস্মিতা, সে সুভাষিনী, সে সুকেশিনী। কাজল কালো চোখ। আমি নিজেকে হারিয়েছি তার ছোট ছোট চোখের মায়ায়। আমি হারিয়েছি তার কাজল কালো কেশের মাঝে। আমি নিজেকে হারিয়েছি তার মধুর কণ্ঠে। সেই মানুষটি যখন আমার সামনে আসে তখন নিজেকে হারিয়ে ফেলি এক অজানায়। সে যখন কথা বলে তখন আমি আমার কথার ছন্দ হারিয়ে ফেলি। তার ভালোবাসার আগুনে নিজেকে জ্বলিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে তার হাতটি ধরে তার পাশাপাশি হেঁটে কোথাও হারিয়ে যেতে, যেখানে শুধু আমি আর সে থাকবে না অন্য কেউ। আমি শুধু তাকে ঘিরে নিত্য নতুন স্বপ্ন সাজাবো। প্রিয়সী, কখনো যদি শূন্যতা সীমা খুঁজে না পাও তবে আমায় অনুভব করো, পথ হয়ে খুঁজে নিব তোমায়। যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় আমায় ডেকো, জল মুছে দিব আমি। যদি কখনো নীরবতার নিস্তব্ধে একাকিত্ব অনুভব করো তবে তুমি জানিয়ে দিও, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি। একবার শুধু ভালোবাসি বলো, দেখবে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার কষ্ট দূর করে দিব। ওহে রূপসী, তুমি আমাকে একবার ভালোবেসে দেখো, শুধু একবার। মিষ্টি আপু আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, এই তো আসলাম, এখন আমার ভালোবাসা আমাকে দাও। এমনটা তো প্ল্যান ছিল না। তাহলে মিষ্টি আপু, তার মানে কি মিষ্টি আপু আমাকে ভালোবাসে? সবার দিকে তাকালাম, সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। ম্যামের দিকে তাকিয়ে দেখি চোখগুলো লাল করে মিষ্টি আপুর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আপু আপনি কি করছেন? মিষ্টি আপু চোখ টিপ দিল। আমি হাত বাড়িয়ে দিতেই মিষ্টি আপু হাত বাড়ালো। মিষ্টি আপুকে হাত ধরে উঠালাম, ম্যাম উঠে চলে গেল। কি হলো? হয়তো ভাবলাম রেগে তোমার কাছে আসবে, কিন্তু উনি তো চলে গেল। আরে যেতে দেন। আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের মতো আড্ডা দিই। রাকিবকে মেসেজ দিলাম যেন ম্যামকে দেখে কি করে। অত কিছু বাদ দিয়ে চলো, ফুচকা খাওয়াবে। আমার 200-300 টাকা এখানেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে চলেন। তারপর ফুচকাওয়ালার কাছে এসে 5 প্লেট ফুচকা অর্ডার দিয়ে বসে আছি। ফোনটা বেজে উঠলো, ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই রাকিব বলল, এক জায়গায় একলা বসে আছে আর কান্না করছে। কি করেছিস বলতো? পরে বলছি। তারপর ফোন কেটে দিয়ে বসে কথা বলতে থাকলাম। এর মাঝে ফুচকাওয়ালা এসে ফুচকা দিতে লাগলো, তাই সবাই ফুচকা খেতে শুরু করলো, আমিও খেলাম। তারপর খাওয়া শেষ করে আবারও ঘুরতে শুরু করলাম। দুপুরে খাবার জন্য ডাক পড়তেই খেতে গেলাম। ম্যামের দিকে তাকিয়ে দেখি চোখগুলো লাল হয়ে আছে। কি মেয়ে রে, কাঁদছে, তাও কিন্তু এসে বলে না ভালোবাসি, বা শাসাচ্ছেও না। আরে বলতে সমস্যা কোথায়? একবার তো বলে দেখুক আমি রাজি হই কিনা। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেওয়ার পর মিষ্টি আপুকে বললাম, যান আবারও ম্যামকে নিয়ে আসেন। ওকে। মিষ্টি আপু ম্যামের কাছে গেল, গিয়ে বলল, ম্যাম চলেন আবারও যাই। আমি ক্লান্ত, আর হাঁটতে ইচ্ছে করছে না। এইটুকু হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন? আর কখনো আসা হবে কিনা ঠিক নেই, চলেন তো ঘুরে আসি। না, ভালো লাগছে না, তোমরা যাও। ওকে ম্যাম। মিষ্টি আপু ওখান থেকে আমার কাছে এলো, এসে বলল, যাবে না বলছে। আচ্ছা আমরা চলো, আমাদের সাথে না যাক কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ফুলছে। আর মেয়ে মানুষ হয়ে এইটুকু বুঝবে না কে কোথায় লুচির মতো ফুলে? ফুলতে দেন। আচ্ছা চলেন। তারপর সবাই মিলে আবারও হাঁটতে শুরু করলাম। এবার বন্ধুরাও আছে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেল। 5টার দিকে এখান থেকে বাস ছেড়ে দিবে। এখন বাজে 4টা, তাই সবাই এক জায়গায় হতে লাগলাম। তখন নীলা আমার কাছে এলো, এসে বলল, ভাইয়া একটা মালা পছন্দ হয়েছে, নিয়ে দে না। আচ্ছা চল দেখি। আর ম্যাম কোথায় রে? দেখছি না তো। কি ব্যাপার, ম্যামের চোখ লাল হয়ে আছে, কি হয়েছে রে? তেমন কিছুই হয়নি। এই আমি, মিষ্টি আপু আর ওনার বান্ধবীগুলো আর ম্যাম ছিলাম, আর ঘোরাঘুরি করেছি, এগুলোই আর কি। আচ্ছা চল, তোর কি পছন্দ হয়েছে কিনে দিই,
তারপর একটা দোকানে এসে নীলাকে মালা কিনে দিলাম, কিন্তু ও কি এত সহজে আমাকে ছাড়বে? পাইল তাও কিনে নিল। তারপর ওখান থেকে আবারও আগের জায়গায় চলে এলাম। ম্যামকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি ম্যাম বাসে চলে গেছে? হবে হয়তো। দেখি কি করছে। আমিও বাসে চলে এলাম। প্রথম বাসে পেলাম না, দ্বিতীয় বাসে পেয়ে গেলাম। একাই চুপ করে বসে আছে শেষের দিকে। আমি এগিয়ে গেলাম, তারপর বললাম, কি ব্যাপার ম্যাম, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? এমনিতেই, আর অনেক ক্লান্ত হয়ে গেছি তাই চলে আসছি। হঠাৎ এমন অবস্থা হলো কিভাবে? কি ব্যাপার, ঠিক মতো ঘুমান না? আর এমন চোখ লাল হলো কিভাবে? সকালে তো এমন ছিল না। চোখের ভেতরে একটা পোকা এসে পড়েছিল, দিয়ে এমন হলো। আহারে, সবচেয়ে আপনার চোখে পোকা পড়লো? মজা করো আমার সাথে? আমি আপনার সাথে কি জন্য মজা করতে যাব? কিন্তু আপনি এমনভাবে রাখছেন কেন? এখন আমার কাছে থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে যাও। আমি আবার কি করলাম? ম্যাম উঠতেই আমি পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। থাপ্পড় খাওয়ার ইচ্ছে আমার নাই। এসে সামনের সিটে বসে ম্যামের দিকে তাকিয়ে থাকলাম। চোখে পানি দেখলাম। কি মনে করে যেন আম্মুকে ফোন দিলাম। রিসিভ করতে বললাম, কি করো আম্মু? টিভি দেখছি, তুই কি করিস? ম্যাম বসে বসে কান্না করছে, ওটাই দেখছি। কি? তুই কি বলেছিস? কিছুই বলিনি, কিন্তু কেন কান্না করছে বুঝতে পারছি না। আচ্ছা সে যাই হোক, তোমার জন্য কি কিছু নিয়ে আসবো? কি নিয়ে আসবি শুনি? এখন কি সাজগোজ করার বয়স আছে? আচ্ছা কিছু লাগবে না তাহলে? না, আমার কিছু লাগবে না। নীলা কিছু নেয়নি? নিয়েছে তো, একটা মালা নিল, তারপর পায়েল নিয়েছে। আচ্ছা ফোন রাখলাম। তারপর ফোন কেটে দিয়ে আবারও ম্যামের দিকে তাকালাম। চুপচাপ বসে আছে। কাছে গিয়ে বললাম, কান্না করছেন কেন? শুনেন, ভালোবাসি তো। আপনি কি এখান থেকে যাবেন? প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা শুনেন, আপনার বাসার ঠিকানাটা দেন তো। ম্যাম তাকাতেই চলে আসলাম, দিয়ে আবারও বসে থাকলাম। সবাই আসতে শুরু করেছে। ম্যাম চোখ মুছে নিয়ে সামনে এসে আমার পাশে সিটে বসলো। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি হলো বিষয়টা? আপনি এখানে বসলেন যে? সবাই কি বলবে বলেন তো? চুপ থাকতে পারেন না? এত কথা বলেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি জানালার সাইডে বসেন। আমি কি আপনাকে একবার বলেছি আমি জানালার সাইডে বসবো? আপনি আমার উপর এত রেগে আছেন কেন? ম্যাম কিছু না বলে আবার উঠে চলে গেল। বুঝলাম না আবার কি হলো। সবাই বাসে উঠতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সবাই উঠে পড়েছে। দোসাই কি হলো বুঝলাম না। আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? হবে হয়তো। ম্যামকে এ বাসে আর দেখতে পেলাম না। তাহলে কি ওই বাসে আছে? নীলাও মনে হচ্ছে ওই বাসে আছে, তাই ওকে মেসেজ দিলাম। ম্যাম কি ওই বাসে আছে? হুম, এই বাসাতেই আছে। ওকে ঠিক আছে। তারপর চুপ করে বসে থাকলাম। মিষ্টি আপু পাশে এসে বসলেন। কি ব্যাপার, ম্যাম মনে হচ্ছে এই বাসে নাই? এখান থেকে ওই বাসে চলে গেছে। একটু পরে বাস ছেড়ে দিল। তারপর রাত 8টার দিকে কলেজের সামনে চলে আসলাম। এসে ম্যামকে খুঁজলাম, কিন্তু পেলাম না। মনে হচ্ছে চলে গেছে, কারণ ওই বাসটা একটু আগে এসেছে। নীলাকে খুঁজলাম। নীলাকে খুঁজে বললাম, কিরে ম্যাম কি চলে গেছে? ওনার বাসার ওই দিক দিয়েই তো এসেছি, তাই উনি ওখানেই নেমে গেছেন। ও আচ্ছা চল আমরাও যাই। তারপর রাকিব আর রকির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। হাঁটাহাঁটি করার জন্য পা দুটো কেমন যেন ব্যথা করছে, তাই চুপচাপ শুয়ে আছি। রাত 12টা 30 বাজে। তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি জানাতন আপু ফোন দিয়েছে। রিসিভ করেই বললাম, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। বলেন, আপনার বান্ধবীর কী অবস্থা? ও কলেজ ট্রান্সফার করে নেবে বলছে। আর আজকে কি কি করেছো সব বললো। তারপর নাক টেনে টেনে কান্না করলো। আবারও ঘুমের ওষুধ খেয়েছে। তারপর মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়েছে। ওনার বাসার ঠিকানা দেন তো। ওর বাসার ঠিকানা তুমি কি করবা? আব্বু আম্মু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কি? তোমার পরিবার রাজি হয়ে গেল? গতকাল রাতে বলেছি, গতকাল রাতেই রাজি হয়েছে। বুঝলেন, ভাগ্য করে মা বাবা পেয়েছি। তবে আপনি ওনাকে কিছু বলবেন না। ওকে, ওনার কপালে আরেকটু দুঃখ আছে। কেমন আমাকে কষ্ট দেই? এটা কি ঠিক হচ্ছে? ঠিক ঠিক জানি না, তবে উনি ওনার কাজের জন্য কষ্ট পাচ্ছে। যদি আমাকে আগেই বলতো তাহলে হয়তো কষ্ট পেত না। ওকে ঠিক আছে, বলবো না। তবে বেশি কিছু করিও না, বুঝতেই তো পারছো। চিন্তা নেই, তেমন কিছু হবে না। ওখান থেকে ওনাকে এই সপ্তাহের মধ্যেই নিয়ে আসবো। আমার কিন্তু এখন হিংসা হচ্ছে। ইস, আমি যদি ওর জায়গায় হতাম তাহলে কতই না ভালো হতো। তোমার পরিবারের মতো একটা পরিবার পেতাম।
ইনশাল্লাহ আপনিও ভালো কিছু পাবেন। কথায় আছে না, কষ্টের পরে সুখ আসে, উনি হয়তো সেটাই পাবেন। সে যাই হোক, তবে ওনাকে দেখে বোঝাই যায় না যে উনি এমন সমস্যায় আছে। কষ্টগুলো লুকিয়ে রাখতে পারে ভালো। আচ্ছা, সে যাই হোক, এখন রাখি, আমার ঘুম পাচ্ছে। জি, ক্লান্ত তাই আমিও ঘুমিয়ে পড়লাম। শেষ রাতের দিকে শরীরে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা করছে। ফোন নিয়ে দেখি রাত 4টা বাজে। এখন আজান দিতে শুরু করবে। আম্মুকে ফোন দিচ্ছি, কিন্তু রিসিভ করছে না। কয়েক মিনিট পর আম্মু আমার রুমে এলো। আসতে বললাম, আম্মু জ্বর চলে আসছে। ঘুর না, বেশি বেশি করে ঘুরে বেড়া। আচ্ছা, ওষুধ নিয়ে আসছি। আম্মু চলে গেল। তারপর বাংলাদেশের জাতীয় ওষুধ প্যারাসিটামল নিয়ে আসলো আর ব্যথার ওষুধ নিয়ে আসছে। ওগুলো খেতেই কেমন বমি আসবে আসবে ভাব। তাই তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যেতে যাব, তখন পড়ে যেতে লাগলাম। তখন আম্মু ধরে নিল, ওয়াশরুমে নিয়ে চলো। আম্মু আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসলো। আসতেই ভিতরের সব কিছু বের হয়ে গেল। বেশি জ্বর হলেই বমি হয়, আমার এটাই সমস্যা। তারপর চোখে মুখে পানি দিয়ে রুমে এলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। বারণ করলাম যেতে, কিন্তু শুনলি না। আচ্ছা, আমি খাবার জন্য কিছু নিয়ে আসছি আর ওষুধ নিয়ে আসছি। এতে নিয়ে কি যে করি। আম্মু চলে গেল। তারপর খাবার আর মেডিসিন নিয়ে আসলো। হালকা খেয়ে মেডিসিন খেয়ে নিলাম। আম্মু একটু জলপট্টি দিয়ে চলে গেল। আজকে আর কলেজে যেতে পারলাম না। জানি 2 দিন বিছানা ছেড়ে উঠতে পারবো না। পরের দিন কলেজে। নীলা, ক্লাস শেষে আমার সাথে দেখা করিও তো। ঠিক আছে ম্যাম। আজকেও কলেজে যাওয়া হয়নি। কি যে একটা অবস্থা হয়েছে, চুপচাপ শুয়ে আছি। ওইদিকে নীলা ক্লাস শেষ করে ম্যামের সাথে দেখা করতে গেল। ম্যাম বলেন, কি বলবেন? তোমার ভাইয়াকে যে দেখছি না, কিছু কি হয়েছে? জি, জ্বর হয়েছে। আর একটা কথা, আম্মু আপনাকে আমাদের বাসায় যেতে বলেছেন। কেন? তোমার আম্মু আমাকে কেন তোমাদের বাসায় যেতে বলবে? তা তো জানি না ম্যাম, আপনি কি যাবেন? নীলার কথা শুনে ম্যাম একটা ভাবনায় পড়ে গেল। যাবে কি যাবে না ভাবছে, আর কি জন্য বা ডাকলো সেটা নিয়েও ভাবছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আম্মুকে বলে দেব যে আপনি যাবেন না। আর কি জন্য ডাকলেন বলেন? তোমার ভাইয়া কি জন্য কলেজে আসছে না ওটাই জানার জন্য ডেকেছি। ও, কিন্তু আপনি তো ওটা ফোন দিয়েও জিজ্ঞেস করতে পারতেন। এমন না যে আপনি ভাইয়ার সাথে কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা যাই হোক, আমি এখন যাই। অপেক্ষা করিও, আমি তোমাদের বাসায় যাব। ওকে ম্যাম, দুপুরে তাহলে অপেক্ষা করবো আপনার জন্য। নীলা ওখান থেকে চলে গেল। আর ম্যাম তো ভাবনা জগতে তলিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে চুপ করে শুয়ে আছি আর গেম খেলছি। তখন আম্মু, ওই আম্মু, দেখো কে এসেছে। আসছো মা? আচ্ছা, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর না হলে কথা হবে। ম্যাম আসেন, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি আমার রুমে আসেন। ওনাকে তো রুমে নিয়ে যা। আন্টি প্লিজ, আপনি করে বলবেন না, আমি আপনার মেয়ের বয়সী। ওকে ওকে। একটু পরে ম্যাম বাসার চারপাশে তাকিয়ে বাসা দেখছে। বাসার কি আর দেখবে, একতলা বাসাটা। খুব বড় লোক না আমরা, আবার গরিবও না। নীলাও ফ্রেশ হয়ে আসতেই আম্মু বললেন, আসো, বসে খেয়ে নাও। জি। নীলা, ম্যাম আর আম্মু একসাথে খেতে বসেছে। আম্মু খাবার না তুলে দিয়ে সব খাবার এগিয়ে দিয়ে বললেন, আসো, বসো, খেয়ে নাও। তোমার যেটা ভালো লাগে সেটা নাও, নিজের বাসা ভেবে খেয়ে নাও। ওকে। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আমি বুঝতে পারছি না কেন ডেকেছে। খেতে খেতে আন্টি বললেন, তোমার আর আকাশের বিষয়ে সব কিছু জানি। ওই কক্সবাজার থেকে শুরু করে এখন পর্যন্ত কি হয়েছে। আন্টির কথা শুনে খাওয়া থামিয়ে দিলাম। একটু না, অনেকটাই অবাক হয়েছি। এখন আর বুঝতে বাকি নেই আন্টি কি বলতে চাইছে। হয়তো এখন বলবে ওনার ছেলের জীবন থেকে একদম সরে যেতে, কিন্তু আমি তো না বলাতেই সরে আসছি। আর এই কলেজ থেকেও ট্রান্সফার নিয়ে চলে যাব। আহা, খাওয়া থামালে কেন? শোনো, আমার 2টা ছেলে মেয়ে, দুজনে অনেক আদরের। কারো কখনো ইচ্ছে অপূর্ণ রাখি নাই, আর তাদের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিয়েছি। আমি যেটুকু বুঝেছি, তুমিও আমার ছেলেকে পছন্দ করো বা ভালোবাসো। আর তুমি যদি ভালো নাই বাসতে, তাহলে এমনভাবে কথা বলা কি আর করতে না। আর এগুলো বন্ধ করে দিয়ে যখন ওকে ইগনোর শুরু করেছো, তখন আমার ছেলেটা এখন কেমন যেন হয়ে গেল। মুখে তেমন হাসি নেই, আগের মতো কথা নেই, কেমন চুপচাপ হয়ে গেল। ওর এমন অবস্থা দেখে আমাদের খারাপ লাগতো, কষ্ট হতো। আচ্ছা, এমনটা কেন করলে?
আন্টির এমন কথা শুনে গলা দিয়ে খাবার নামছে না। উনি এগুলো কি বলছেন, আর আমি কি উত্তর দিব? আমতা আমতা করে বললাম, না আসলে আন্টি তেমন কিছু না, আকাশ আমার স্টুডেন্ট, তাই আর কি, আর মানুষের অনেক কথা বলে, তাই আর কি। প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু পরে সেটাও জানলাম। তুমি যদি প্রথমে সব কিছু বলতে তাহলে এমনভাবে কষ্ট পেতে হতো না, না তোমাকে না ওকে। আচ্ছা, তুমি বেবি কনসেপ্ট করতে পারবে না বলে এমনভাবে দূরে সরে যাবে? আমার ছেলেকে তোমার সমস্যাটা বলতে পারতে, তারপর দেখতে কি হয়। আচ্ছা, তা ঠিক আছে। আচ্ছা, আমার মেয়েটা যদি এমন হয় তাহলে আমি কি করব? আচ্ছা, তা বুঝলাম। মনে করো আমার ছেলের বিয়ের পর ওই মেয়েটার তোমার মতোই সমস্যা থাকতো, তাহলে কি হতো? অথবা আমার ছেলের সমস্যা থাকতো, তাহলে কি হতো? শোনো মা, এই সব আল্লাহর দান। আল্লাহ যার উপর খুশি হন তাকে বাচ্চা দান করেন। আচ্ছা, তোমাকে না হয় ডাক্তারের বলেছে তুমি কনসেপ্ট করতে পারবে না, কিন্তু আল্লাহ যদি দিয়েই দেন, মনে করো মিরাক্কেল হয়ে গেল, তখন কি হবে? এমন কিছু শুনে ম্যাম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে আর কান্না করে দিয়েছে। কান্না করতে করতে মাথা নিচু করে নিয়েছে। আম্মু খাবার রেখে ম্যামের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর মাথায় হাত রেখে বলল, তোমার কষ্টটা বুঝেছি, আর এটাও জানি তোমার বাবা মা কেউ নেই। আচ্ছা শোনো, আর কান্না করতে হবে না। এই চোখে যেন আর কোনো পানি না দেখি, ওকে? এখন চুপ করো কেমন? ম্যাম তবুও কেঁদে যাচ্ছে। আম্মু সান্ত্বনা দিচ্ছে। একটু পরে শান্ত হতেই আম্মু বলল, আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এবার তো শান্ত হও। আম্মু প্লেট নিয়ে ম্যামকে খাইয়ে দিতে লাগলো। এদিকে নীলা তো জ্বলে পুড়ে শেষ। নীলা রেগে বলল, আম্মু, এটা কিন্তু তুমি ঠিক করছো না। ম্যামকে তুমি খাইয়ে দিচ্ছ, তাও আবার নিজে থেকে বললা। আর আমি বললেই তো বলো তোমার হাত নেই। ধুর, খাবই না। আচ্ছা ঠিক আছে, আয়, তোকেও খাইয়ে দিচ্ছি। কি হলো, আবারও কান্না করো কেন? ম্যাম মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল। একটু পরে, আম্মুর কথা অনেক মনে পড়ছে। শেষ কবে এমন করে যে খাইয়ে দিয়েছিল মনে নেই। আহা, আমি কি তোমার আম্মু না নাকি? আচ্ছা, এবার তো আর কোনো সমস্যা নেই, তাই না? আর তোমার মামার বাসার ঠিকানা দাও, আমরা একদিনের মধ্যেই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এখনও কি আপত্তি আছে? ম্যাম মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল। একটু পরে, আচ্ছা, তুমি এখন না গিয়ে বিকেলে যেও। এখন নীলার রুমে গিয়ে বিশ্রাম নাও। জি আন্টি। তারপর ম্যাম নীলার রুমে এলো। এসে চুপ করে বসে আছে। আচ্ছা, ম্যাম বলবো নাকি ভাবি বলে ডাকবো? তোমার যেটাই কমফোর্টেবল হবে সেটাই বলো। ওকে, ভাবি বলি। আর এমনভাবে খুঁজলে কি পাবেন? যদিও বুঝতে পারছি আপনার চোখ দুটো কি খুঁজছে। আর পাশের রুমটাই ভাইয়ার, যান দেখা করে আসেন। না আসলে তেমন কিছু না। লজ্জা পেতে হবে না, যান ভাবি, আপনার হবু বরের সাথে দেখা করে আসেন। তারপর নীলার রুম থেকে বেরিয়ে পাশের রুমের সামনে এলাম। দরজা খোলা আছে তাই ভেতরে এলাম। দেখি ও শুয়ে শুয়ে ফোন টিপছে, মনে হচ্ছে গেমস খেলছে। আমাকে দেখে কেমন ভূত দেখার মতো করে দাঁড়িয়ে আছে। ম্যামকে দেখে তাড়াতাড়ি শরীরের উপর চাদর টেনে দিলাম। শর্ট প্যান্ট আর খালি শরীরে ছিলাম। ম্যামকে দেখে অনেকটা অবাক হলাম আর ভাবছি, ম্যাম আমাদের বাসায় কি করে? না, আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। চোখ কচলে দেখি তো কি অবস্থা। না, ঠিকই দেখছি। ম্যাম ভিতরে এলো। এসে বলল, কেমন আছো? সেটা আপনার জেনে লাভ কি? আপনি কেমন আছেন সেটা বলেন। একদম টেরাবেকা কথা বলবা না। আচ্ছা, আপনি আমাকে কোন অধিকারে এমনভাবে রাগ দেখাচ্ছেন শুনি? আপনাকে তো আমি কোনো অধিকার দিইনি। আচ্ছা, তুমি আমার সম্পর্কে এত কিছু জানলে কিভাবে? তোমাকে এগুলো কে বলেছে? সেগুলো আপনার না জানলেও চলবে। আর আপনার এগুলো জেনে কী হবে শুনি? দেখো, সরি এতদিন এমন ব্যবহার করার জন্য। আমি ভেবেছিলাম হয়তো তোমার পরিবার বা তুমি রাজি হবে না, কিন্তু তোমার পরিবার যে এমন জানা ছিল না। সত্যি আমি সরি, প্লিজ ক্ষমা করো আমাকে। আপনার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ কিছুই নেই। আমি কিছু মনে করিনি। এমনভাবে কথা বলছো কেন? আমি সরি তো। সরি তোমাকে এমনভাবে কষ্ট দেওয়ার জন্য। আহা, আমি কিছু মনে করিনি তো। আচ্ছা, আপনি নীলার রুমে যান, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তবে পিকনিকের দিন যা করেছো তার জন্য তোমার শাস্তি অপেক্ষা করছে। কথাটা মাথায় রেখো। তুমি আমাকে সেদিন অনেক কষ্ট দিয়েছো। আপনি কষ্ট কেন পাবেন আমি বুঝলাম না। ওখানে আপনার কষ্ট পাওয়ার তো কিছুই দেখতে পাচ্ছি না। কারণ
আমি তোমাকে ভালোবাসি, তাই কষ্ট পেয়েছি। আর কিছু পাই কি পাই না দেখাচ্ছি। না থাক, তুমি অসুস্থ, তাই আজকে কিছু বললাম না। এখনের মতো গেলাম, পরে তোমাকে দেখে নিব। ম্যাম চলে গেল। আমি শুয়ে থাকলাম। শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তাই উঠে পিসির সামনে বসলাম। তারপর ইউটিউবে গান ছেড়ে শুনতে লাগলাম। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি মিষ্টি আপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? এই তো শুয়েছে। তোমার কি অবস্থা? 2 দিন কলেজে দেখলাম না। আসলে আপু জ্বর হয়ে গেছে, তাই যেতে পারিনি। কবে থেকে? এখন কি অবস্থা? এই তো আপু, পিকনিক থেকে যেদিন আসলাম না, সেদিন রাত থেকেই শুরু হয়েছে। আহারে, দেখো হয়তো ম্যামের বদদোয়া লেগেছে যে এইভাবে কষ্ট দিয়েছো ওনাকে। হবে হয়তো, চিন্তা নাই, খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবেন। তাই নাকি? কিভাবে কি? ম্যাম এখন আমাদের বাসায় আছে, আর আগামী 2 দিনের মধ্যে হয়তো ওনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। বাহ, ভালোই তো। জি। মিষ্টি আপুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। বসে থাকতে ভালো লাগছে না, তাই আবারও গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। বিকেলে নীলার ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, ডাকছিস কেন? তেমন কিছু না, আর কত ঘুমাবি? আর ম্যাম চলে যাচ্ছে। চোখ খুলে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় ম্যাম? বাইরে আছে, আব্বু আম্মুর সাথে কথা বলছে। ও আচ্ছা, আর যাব না, ওর সাথে রাগ করেছি। আহারে, ঠিক আছে, তাহলে গিয়ে কি বলবো? বল যে ঘুম থেকে উঠেনি। আমার কথা শুনে নীলা বাইরে চলে গেল। তারপর আমার পাশে গিয়ে বসলো। আন্টি, তাহলে এখন যাই। ওকে, আর তোমার মামার নাম্বারটা দাও। আগামীকাল বিকেলে তোমার মামার বাসায় যাব। আর শোনো, আঙ্কেল আন্টি বললে চলবে না, আব্বু আম্মু বলতে হবে। জি। আকাশ কোথায় রে? এখনো ঘুমাচ্ছে, উঠলো না ঘুম থেকে। আচ্ছা, ওকে ঘুমোতে দে। তারপর ম্যাম বিদায় নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ পরে উঠে ফ্রেশ হয়ে এলাম। তারপর কাজে বসলাম। 2 দিন থেকে কাজে বসতে পারিনি। একটু পরে ফোনে একটা মেসেজ এলো। দেখি ম্যাম মেসেজ দিয়েছে। দেখে সিন করে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আরেকটা মেসেজ এলো। আবার সিন করে রেখে দিলাম। একটু পরে ফোন এলো, কিন্তু রিসিভ করলাম না। কেটে দিলাম। আবারও ফোন এলো, কিন্তু কেটে দিলাম। এমনভাবে কয়েকবার ফোন দিল, কিন্তু বারবার কেটে দিলাম। মেসেজ এলো। রাগে গজগজ করছে। মেসেজের ধরন দেখেই বোঝা যাচ্ছে অনেক মেসেজ এবং ফোন দিয়েছে, কিন্তু রিসিভ করলাম না। পরের দিন কলেজে এলাম। এসে বসে আছি। আজকে ম্যাম তাড়াতাড়ি এলো। এসে আমার দিকে আসছে, আমি দেখেই উঠে পড়লাম। ওখানে রাকিব আর রকি বসে থাকলো। ও উঠে চলে গেল কেন? মনে করেন আপনার উপর প্রতিশোধ নিচ্ছে। আপনি তো কম কিছু করেননি। প্রতিশোধ না, আমার উপর রাগ করে আছে। কিন্তু আমার সাথে কথা না বললে ওর রাগ ভাঙাবো কিভাবে বলো? সেটা আপনি ভাবেন। আপনি আপনার হবু পরের রাগ কেমনে করে ভাঙাবেন? আচ্ছা ঠিক আছে, দেখি ওর ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা আমার জানা আছে। ম্যাম যেতেই আবার ওদের কাছে এসে আড্ডা দিতে লাগলাম। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। ম্যামের দিকে একবারও তাকাইনি। ম্যামের মামার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর একটু পরে ম্যামের মামার বাসায় চলে আসলাম। তারপর আব্বু আম্মু ম্যামের মামা এবং মামির সাথে কথা বলল। ওর মামা মামির কথা শুনে এটুকু বুঝতে পারছি, ওকে এই বাসা থেকে তাড়াতে পারলেই ওরা মনে হচ্ছে বেঁচে যায়। হঠাৎ ম্যামের মামা বলল, এর আগে যতগুলো ছেলে আসছে বিয়ে ঠিক হওয়ার আগেই এরা বিয়েটা ভেঙে দিয়েছে। কেন ভেঙে দিয়েছে জানি না। কারণটা অবশ্যই বুঝতে পারছি। আর আব্বু বিষয়টা বুঝতে পেরে বললেন, এবার আর বিয়ে ভাঙবে না। আর আমরা কোনো অনুষ্ঠান করতে চাইছি না। আপনাদের কোনো খরচ করতে হবে না, এমনি ঘরোয়াভাবেই বিয়ে দিয়ে নিয়ে যাব। 2 দিনের মধ্যে ব্যবস্থা করেন। ইরার মামা আর মামি তো মনে হচ্ছে সেই খুশি, সেটা ওদের ফেস দেখেই বোঝা যাচ্ছে। যাক, এর জাহান্নাম থেকে ওকে নিয়ে যেতে পারলেই আমিও খুশি। ইরার মামা আবারও বলল, দেরি আর খরচ যেহেতু খরচ করাতে চাইছেন না, তাহলে আগামী পরশুদিন রাতেই দিনটা ঠিক থাকলো। ওকে, ঠিক আছে। আর তেমন কেউ আসবে না। আমরা 4জনকে দেখছেন, এই 4জনই আসবো। তারপর ওখান থেকে চলে এলাম। রাতে বসে আছি, তখন জানাতনাপুর ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, বিয়েটা তাহলে হয়েই যাচ্ছে।
জি, তবে আপনাকেও ধন্যবাদ। আপনি যদি ওইগুলা না বলতেন তাহলে হয়তো আপনার বান্ধবী কিছু বলতোই না। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আল্লাহ যাকে যার ভাগ্যে লিখে রেখেছেন তাকে সেই পর্যন্ত নিয়ে যাবে। তবে দাওয়াত পাবো তো? আপনাকে হয়তো আপনার বান্ধবী ডাকবে, তবে অনুষ্ঠান হবে না। আব্বু বাসায় বড় করে অনুষ্ঠান করবে। ওকে, ওটা পেলেই হবে। জি, দেখছেন আপনার বান্ধবী ফোন দিচ্ছে, কিন্তু আমি তো রিসিভ করব না। বেচারিকে আর কষ্ট দিও না, দুদিন তো অনেক ইগনোর করলে। বিয়ে পর্যন্ত এমন চলবে, যা হবে একবারে বাসরাতে হবে। ওরে ফাজিল ছেলে, একটু তো লজ্জা করো। ও আচ্ছা আচ্ছা। তারপর জানাতন আপুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। ম্যাম কয়েকবার ফোন দিয়েছে কিন্তু রিসিভ করিনি। তারপর মেসেজ এলো, বাসরাতে তোমার যে কি অবস্থা হবে তুমি ভাবতেও পারছো না। চোখের সামনে কত কিছু দেখবা, কিন্তু কিচ্ছু করতে পারবা না। মেসেজটা দেখে অনেকক্ষণ ধরে হাসলাম। পরের দিন কলেজে একইভাবে ইগনোর করলাম। তারপর পরের দিন রাতে ম্যামকে একবারে বউ বানিয়ে বাসায় নিয়ে এলাম। বন্ধুরা এদিকে বাসর ঘর সাজিয়েছে, আর নানার বাসা থেকে এবং খালামেদের বাসা থেকে লোকজন আসছে। ম্যামদের বাসা থেকে আস্তে আস্তে রাত 10টা বেজে গেল। আম্মু ওনাকে আমার রুমে নিয়ে গেল। ম্যাম আসার সময় একটুও কান্না করেনি। ইনশাল্লাহ আর কখনো চোখে পানি আসতে দিব না। বন্ধুরা মিলে ছাদে দাঁড়িয়ে আছি, তখন নীলা এলো, এসে বলল, ওই কুত্তা, কয়টা বাজে খেয়াল আছে? যা আমি আসছি। নীলা চলে গেল। আমরা আর একটু থেকে নিচে এলাম। তারপর রুমের সামনে এলাম, তখন ম্যামের সেই থ্রেটের কথা মনে পড়লো। মুচকি এসে ভিতরে এলাম। তারপর দরজা লাগিয়ে বিছানার কাছে আসতেই উঠে এলো। বুকের ভিতরটা কেমন ধুকপুক করছে। এসেই বলতে লাগলো, আমাকে ইগনোর করা, তাই না? এখন দেখবা তোমার কি হয়। সেগুলো পরে করবেন, কিন্তু আগে যেগুলো নিয়ম আছে সেগুলো করে নিই। তারপর আলমারি খুলে টাকা নিয়ে এসে বললাম, আপনার মোরানাটা নেন, তারপর নামাজ পড়ে নেন। আমার মোহরানা লাগবে না, তোমার কাছে ওটা রেখে দাও। কিন্তু এটা তো আপনার প্রাপ্য। আচ্ছা, এর বদলে আমাকে পায়েল নিয়ে দিবা, তারপর মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবা। এতেই আমার মোহরানা আদায় হয়ে যাবে। মনে করো ওটার বদলে এগুলো। ওকে ম্যাম। আবারও আলমারিতে গিয়ে টাকাগুলো রেখে দিলাম। তারপর বললাম, যান পুজো করে আসেন, তারপর নামাজটা পড়ে নিই, তারপর না হয় মারপিট হবে। হ্যাঁ, এগুলো কিছুই হবে না। আমার সমস্যা আছে, আরও 5 দিন অপেক্ষা করতে হবে চান্দু। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু ও আপনার তো নামাজ হবে না, আমি একাই পড়ে নিচ্ছি। না, নামাজ পড়িনি, ওগুলোতে সমস্যা নেই। কিন্তু নামাজ পড়া তো বারণ আছে আপনার। তুমি এত বুঝো কেন? আচ্ছা বুঝেছি, তার মানে আপনার পিরিয়ড চলছে না। আপনি আমাকে মিথ্যা বলেছেন। ও, আপনি তো আবার ওই থ্রেড দিয়েছিলেন। তবে চিন্তা নেই, আমি আপনার সাথে কিছুই করব না। আচ্ছা আগে নামাজ পড়ে নিচ্ছি, তারপর অজু করে এসে দুজনে নামাজ পড়ে নিলাম। তারপর ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করে উঠে বিছানায় শুয়ে পড়লাম। ম্যাম কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছেন কেন? তোমার কি করব সেটাই ভাবছি। ইচ্ছে করছে অনেক কিছু করতে, সেগুলো এখন পূরণ করব। এই যে দর্শকরা, এখন আপনারা যান। আমি এখন আমার এই পিচ্ছি বরের রাগ ভাঙাই। আমার উপর অনেক রাগ করে আছে, আদর দিয়ে সেই রাগটা ভাঙাই। বাই, টাটা। আর যাওয়ার আগে গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।